গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2023-এর ইন্ডিয়ান ইকোনমির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। এই সম্পূর্ণ মেন্সের কোশ্চেন হবে। আমরা অতি অল্প সময়ে আমরা রিভিশন করবো। এটা হয়তো ডিটেলস করা সম্ভব নয়, ডিটেলস হলে অনেকটা লেন্দি হবে, সেটা পরীক্ষার আগের মুহূর্তে এটা করা উচিত নয়। যত দ্রুত কোশ্চেন সলভ করতে পারবে, যত ফ্যাকচুয়াল কোশ্চেন বা যত ফ্যাক্ট বা যত কনসেপ্ট সেটা তুমি মাথায় নিতে পারো, সেটাই তোমার জন্য বেনিফিট হবে। চলো তাহলে কোশ্চেন অ্যান্সারে চলে যায় একদম সরাসরি। প্রথম প্রশ্ন, হুইচ ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইজ নোন অ্যাজ দ্য ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তোমরা কোশ্চেনটা না পজ করে দেখে নেবে, আমি উত্তরগুলো বলে দেবো, যদি মনে হয় কিছু ডিটেলস দরকার তারপরে সেক্ষেত্রে বলে দেবো। ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে বলা হচ্ছে? সেটা 1956, 1956কে বলা হচ্ছে। আমাদের যেখানে কনফিউশন যেটা হয়, 1991টাকে আমরা কনফিউশনের মধ্যে ফেলে ফেলি। 1991কে করবো না, কারণ হচ্ছে 1991 বাজারের দেশের অর্থনীতিকে না বাজার অর্থনীতির সঙ্গে, বিশ্বের বাজারের অর্থনীতির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল, লিবারালাইজ করে দিয়েছিল। আমরা তো জানি এলপিজি মডেল সেটা করা হয়েছে, কিন্তু 1956 হচ্ছে, 1956 ফাউন্ডেশনটা হয়েছিল। 48-এ ফার্স্ট হলেও 1956 হলো হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। সেক্ষেত্রে স্থায়ী এবং ভারী শিল্প, কারণ আমরা জানি ভারতের 3টে সেক্টর আছে, কৃষি, শিল্প এবং টার্সিয়ারি বা আমাদের সার্ভিস সেক্টর। ভারতবর্ষে কৃষির 1956তে যেটা এলো, শিল্পের উপর প্রভূত গুরুত্ব দেওয়া হলো, শিল্পের উপর, এবং ভারী এবং স্থায়ী শিল্প। আমরা দেখি একাধিক বুনিয়াদি শিল্প সেই সময় গড়ে উঠেছে, একাধিক স্টিল প্রোডিউশন ইউনিট, আমরা যেমন দুর্গাপুর, বোকারো, রাউরকেল্লা, একাধিক এইগুলো তৈরি হয়েছিল। সাথে সাথে অয়েল অয়েল এক্সট্র্যাক্টিং যে সমস্ত কোম্পানি, ওএনজিসি, তারাও তৈরি হয়েছে, একাধিক জিনিস গঠিত হয়েছে। তাই এটাকে ইকোনমিক ফাউন্ডেশন বা ইকোনমিক কনস্টিটিউশন বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমরা 1948-এটা সিগনিফিকেন্স জেনে যায়, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এটাও জেনে। 1977 এটার সিগনিফিকেন্সটা জানবে, এবং তার সাথে সাথে ওই যে সিগনিফিকেন্সটা 1977, সেক্ষেত্রে কোন কমিটির একটা গুরুত্ব রয়েছে, সে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, তার কী গুরুত্ব, সেই কমিটির হেড বা চেয়ারপারসন কিছু, সেটা একটু জেনে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে, পজ করে দেখে নাও, যেটা বলতে চাইছে আরবিআই কোনটা আরবিআইয়ের কাজ নয়, সেটা একটু দেখে নিতে হবে কোনটা আরবিআইয়ের কাজ নয়। এক্ষেত্রে তোমরা পজ করে অপশান দেখো, আমি উত্তরটা বলে দিচ্ছি। এক্ষেত্রে দুটি সমস্যা হবে, একটা হচ্ছে প্রুডেন্সিয়াল নর্মস, আর হচ্ছে স্ট্যাটুটরি প্রিএমশন, মানে অপশন বি এবং সি এর মধ্যে কনফিউশন হবে। এবং কেন কনফিউশন হয়, প্রুডেন্সিয়াল নর্মসটা না অনেক সময় বোঝা যায় না। প্রুডেন্সিয়াল নর্মস বলতে কী বলতে চাইছে, প্রুডেন্সিয়াল নর্মস আর কিছু নয়, সেটা ব্যাসেল নর্মস যেগুলো আছে সেটা প্রুডেন্সিয়াল নর্মস। হোয়ারেস দ্য স্ট্যাটুটরি প্রিএমশন বিষয়টা হচ্ছে যেগুলো হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটিস, সেটা যে এলএএফ যেটা আছে, তারপর সিআরআর, এসএলআর, ব্যাঙ্ক রেট, এইগুলো হচ্ছে স্ট্যাটুটরি। এটার মাধ্যমে আরবিআই কী করে, মনিটারি পলিসিকে কন্ট্রোল করবে। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য মনিটারি পলিসি? দ্যাট ইজ, কোনো একটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক অলওয়েজ সেটার কী করে, লিকুইডিটি অফ কারেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনফ্লেশনকে কন্ট্রোল করছে, এটাই কাজ। তাই স্ট্যাটুটরি প্রিএমশন মানে এই যে সিআরআর, এসএলআর এগুলোকে মেনটেন করছে। কিন্তু এখানে উত্তর কোনটা করবো, আমরা উত্তর করবো অপশন ডি। কেন করবো, এখানে কি টার্মসটা দেখো, দ্যাট ইজ ইনক্রিজ। আরবিআই কিন্তু ইনক্রিজ করেনি আর আফটার কত, 1991, মানে ব্যাঙ্কিং রিফর্মস যেটা যখন হলো নারাসিংহ কমিটি, যে দুটি বছরে বা দুটি ফিনান্সিয়াল ইয়ারে, 1991 অ্যাজ ওয়েল অ্যাজ 1998, এই দুটি ইয়ার্সে যে সমস্ত ব্যাঙ্কিং রিকমেন্ডেশন দিচ্ছে, সেখানে আরেকটা এখানে বলে দিচ্ছে সিআরআর, এসএলআর এগুলোকে যত রিডিউস রাখা যাবে, তাহলে দেশের মধ্যে মানি ফ্লো ভালো থাকে। মানি ফ্লো ভালো, সেই টাকাটা কোথায় ইনভেস্ট হবে, দেশের ইনভেস্ট হবে, দেশের প্রোডাকশন ইউনিটকে আরও বেশি বোলস্টার বা স্ট্রং করবে। এটা হচ্ছে দ্য অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, তৃতীয় প্রশ্নটা দেখে নাও, খুব ইজি প্রশ্ন, এটা কিছু বলার নেই। অপশন এ ডিসেন্ট্রালাইজেশন, অপশন ডি ফিসকাল পলিসি ইজ উইকেন্ড বাই দ্য প্রেজেন্স অফ, কোনটা? অপশন পজ করে অপশনগুলো দেখে নাও। বিষয়টা তোমরা ফিসকাল পলিসি বিষয়টা বোঝো তো? তাহলে আমি জাস্ট একটু বলে দিই, ফিসকাল পলিসি আর কিছুই নয়। ফিসকাল পলিসি হচ্ছে কোনো একটা দেশের যাবতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কী করা যায়, মানে তার মধ্যে আসবে রেভিনিউ আসবে,
ক্যাপিটাল আসবে, এবং সেগুলো বোধ মানে সে কীভাবে আর্ন করছে সেগুলোকে এক্সপেন্ডিচার করছে দুটি, এই আর্নের মধ্যে কোনটা ট্যাক্সেশন নন ট্যাক্স যে সমস্ত আছে সমস্ত কিছু একটা একটা বড় বৃহত্তর ফ্রেমওয়ার্ক, যেটা একটা কম্প্রিহেন্সিভভাবে বা একটা হলিস্টিকভাবে সেটা স্টাডি করা হয়, সেই পলিসিটা হচ্ছে ফিসকাল পলিসি। আর মনিটারি পলিসি তোমরা সেটা সকলেই জানো, মনিটারি পলিসি হচ্ছে যেটা আরবিআই দ্বারা মেনটেন্ড হয়, ঠিক আছে, যার উদ্দেশ্য হচ্ছে দেশের লিকুইডিটি সাপ্লাইকে এবং ইনফ্লেশনকে কন্ট্রোল করা। হ্যাঁ, ফিসকাল পলিসি কোনটায়, এবার তোমরা বুঝতেই পারছো, ডেট মানে সবসময় যদি লোন হয়, লোন সবসময় একটা নেগেটিভ বিষয়, তাই সেটা সবসময় খারাপই হয়। ফিয়ার অফ ক্যাপিটাল ফ্লাইট, হঠাৎ করে যদি দেশের সমস্ত দেশের যে ইনভেস্টমেন্ট হঠাৎ করে চলে যায়, আমরা জানি দুরকমভাবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ভারতবর্ষে হয়ে থাকে, ভারতবর্ষ যে কোনো দেশেই হয়ে থাকে, সেটা হচ্ছে এফডিআই এবং এফআইআই দুটি আছে। হঠাৎ করে যদি সমস্ত বিদেশি বিনিয়োগগুলো হুট করে উঠে চলে গেল, তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। আর ইন্টারেস্ট সেন্সিটিভ ইনভেস্টমেন্ট, সেটাও একটা বিষয়। যদি আমরা জানি যে ব্যাংকের ইন্টারেস্ট রেটের সঙ্গে না, ব্যাংকের ইন্টারেস্ট রেটের সঙ্গে ইনভেস্টমেন্টের ইনভার্স রিলেশনশিপ রয়েছে। যদি ইন্টারেস্ট রেট যদি হাই হয়ে থাকে, তাহলে আমরা অলওয়েজ দেখব লোকে ব্যাংকে টাকা রেখে দেবে, কারণ হচ্ছে সে তো প্রোডাকশনের দরকার নেই, সে তো বেশি এমনিতেই টাকা রিস্ক নেওয়ার দরকার নেই, এমনি টাকা রাখলে সে রিটার্ন বেশি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কেন লোকে রিস্ক নেবে, ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট নেবে না। ইনভেস্টমেন্ট অলওয়েজ দ্য ম্যাটার অফ রিস্ক, ক্যালকুলেটিভ রিস্ক অনুযায়ী তারা কখনোই ইনভেস্ট করে, তাহলে এটা হয় প্রোডাকশনটা নেমে যায়। এই তিনটে হবে অ্যান্সার, তাহলে অপশান ডি উইল বি দ্য অ্যান্সার। এই 5 নম্বর প্রশ্নটা এটা পজ করে পড়ো। এটা খুব ভালো প্রশ্ন, এটা ভীষণ ফ্যাকচুয়াল বেসড কোশ্চেন। এই কোশ্চেনটা আমি কোনোদিন আগে দেখিনি, প্রশ্নটা ভালো প্রশ্ন ছিল এটা। এটা হচ্ছে বি, অ্যান্সার বি, প্রশান্তচন্দ্র মহালনবিশ ইনি বলেছিলেন ক্যাপিটাল গুডসের কতটা ইনভেস্টমেন্ট করা হবে কোনো একটা দেশের ইকোনমিকে গ্রোথ করার জন্য। অপশন 6। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। সিআরআরটা কার আন্ডারে আসছে? সিআরআর, এটা মনে রাখতে হবে, সিআরআর এইগুলো ব্যাংক যখন তৈরি হচ্ছে না, তার একাধিক ইনস্ট্রুমেন্ট আছে, ব্যাংকে রান করা যায়, ব্যাংকে স্মুথলি রান করা যায়, একাধিক ইনস্ট্রুমেন্ট আগে থেকেই ব্যবহৃত হতো। তাই এই অপশন সি, আরবিআই অ্যাক্ট 1934, এটা হচ্ছে, এটা ভালো প্রশ্ন। 107টা পজ করে একটু পড়ে নাও, তারপরে বলছি। মানরেগাসটা কত সালে এলো? এটা কিন্তু এটা সবচেয়ে মজার, এটা কিন্তু অ্যাক্ট, মানরেগাস হচ্ছে অ্যাক্ট, বাকি কিন্তু অনেক এমপ্লয়মেন্ট জেনারেশনের একাধিক প্রকল্প ভারত সরকার নিয়েছেন, কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন এইটা হচ্ছে অ্যাক্ট, যেটা ন্যূনতম 100 দিনের কাজকে সে প্রোভাইড করে থাকে। তাহলে অপশন সিটা নিয়ে আমরা একটু ডিটেলসে বলে নিই, এটা হবে অ্যান্সার। এখানে অনেকগুলো কি টার্মস আছে, কি টার্মসগুলো কিন্তু অ্যাটলিস্ট 100 ডেজ একটা, ওয়েজ এমপ্লয়মেন্ট দুটি, একটা ফিনান্সিয়ালে মানে একটা ফিনান্সিয়াল 100 দিন ন্যূনতম, ওয়েজ এমপ্লয়মেন্ট দুটো প্রশ্ন, অ্যাডাল্ট মেম্বার তিনটে, ভলেন্টিয়ার চারটে, আনস্কিল ম্যানুয়াল ওয়ার্ক এটা হচ্ছে আরেকটা। তাহলে অনেকগুলো এখানে ইনফরমেশন আছে, এবং এখানে স্কিল ম্যানুয়াল ওয়ার্কস যেগুলো হয় দুটি হয়, স্কিল এবং ম্যানুয়াল। এবার স্কিল এবং আনস্কিল দুটোরই কিন্তু ওয়েজের পরিবর্তন ডিফারেন্স, ওটা ভ্যারি করে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 290 টাকা পেয়ে থাকে আনস্কিল লেবাররা, অন্যদিকে আমরা দেখতে পাই স্কিল লেবাররা কিন্তু প্রায় 550 টাকার আশেপাশে পেয়ে থাকে। এটা এক্স্যাক্ট ফিগারটা আমি এই মতো মনে নিই, তাই এটা উত্তর। তাহলে অপশন 7 প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। 108 প্রশ্নতে আমরা রয়েছি। ফিসকাল ডিসিপ্লিন কোনটাতে ভালো ছিল, এটা হচ্ছে মেন কথা। এটা ফ্যাকচুয়াল কোশ্চেন, 2007, একটু ট্রেন্ড পড়াশোনা করলে এটা বোঝা যায়। অপশন সি। অপশন 109 প্রশ্ন, এদের মধ্যে কোনটা কোয়ান্টিটেটিভ কন্ট্রোল ক্রেডিট কন্ট্রোল মেথড নয়? আমরা জানি দুটি মেথড আছে, কোয়ালিটেটিভ মেথড আর কোয়ান্টিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ যেটা আছে তাদের মধ্যে ওপেন মার্কেট যেটা আছে, এগুলো কোয়ান্টিটেটিভ মধ্যে পড়ে। অপশন ডি, মার্জিন রিকোয়ারমেন্ট, এইটা কিন্তু কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল পলিসি। পরের প্রশ্নতে আমরা যাব, এটাও ভীষণ ফ্যাকচুয়াল বেস কোশ্চেন, যেটা পজ করে, এবং এটা কারেন্ট অ্যাফেয়ারের মূলত কোশ্চেন।
এটা আমি জাস্ট উত্তরটাই বলে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নাও প্রশ্নটা, উত্তরটা বলে দিচ্ছে। অপশন বি। পরের প্রশ্ন বলছে 111, ইন্ডিয়াস ফার্স্ট এফোর্ট টু এরাডিকেট পোভার্টি ওয়াজ স্টার্টেড ফ্রম। অফিসিয়ালি, এটা হচ্ছে অফিসিয়ালি যদি দেখো পোভার্টি এরাডিকেশন প্রথম লেভেল থেকে চলছে, কিন্তু অফিসিয়ালি এবং একটা বোল্ড মেথডে যদি কোনো সরকার করে থাকে সেটা হচ্ছে 5th ফাইভ-ইয়ার প্ল্যান। আমরা সে সময় গরিবি হটাও প্ল্যান আমরা দেখেছি। পরের প্রশ্ন, এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার এবং ফ্যাকচুয়াল বেস কোশ্চেন। ইন্ডিয়াস গ্রস ফিসকাল ডেফিসিট ওয়াজ 8.3% of GDP in 2008-9 financial year, that has reached in 2020-21 during the COVID-19 pandemic period at, সেটা কততে এসে দাঁড়ালো? এই কোশ্চেনটা একটু এসেছে, এটা একটু ফ্যাকচুয়াল কোশ্চেন, তোমরা একটু দেখে নেবে। এগুলো আসার চান্সও রিপিটেশন হওয়ার একটু চাপই, আর হওয়ার কথাই নয়। পিএসসি অ্যান্সার নিয়েছিল অপশন সি। এটা খুব একদম সেই একদম বেসিক লেভেলের কোশ্চেন, দেখে নেবে, এটার কিছু বলার নেই, অ্যান্সারটা করে দেওয়া আছে। ফার্স্ট 3 ডিকেডস অফ ডেভেলপমেন্ট প্ল্যানিং অবজার্ভ, প্রথম 3টি বর্ষে কী হয়েছে, কীরকম দেখা গেছিলো? অপশানটা পজ করলে তোমরা এই টার্মটার সঙ্গে খুব পরিচিত, হিন্দু রেট অফ গ্রোথ, এইটা হচ্ছে উত্তর। তাহলে 1950 থেকে 80 এই যে ফ্রেমটাতে এসে গ্রোথ আমরা দেখেছিলাম, সেখানে 3.5% গ্রোথ ছিল, অনলি 3। ভারতমালা প্রোগ্রাম এই বিষয়টা জিনিসটা কি, এটা নিয়ে জানতে চাইছে। দেখো প্রথম প্রশ্নের স্টেট রোড, এখানে পজ করে তোমরা দেখবে তখন বুঝতে পারবে। ইট ইনক্লুডস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট রোড অ্যালং দ্য কোস্টাল এরিয়া। স্টেট রোডের সঙ্গে কিন্তু কোনো একটা সেন্ট্রালাইজ প্রকল্প, সেন্ট্রালের প্রকল্প, সেটা লজিক্যালি খুব কি পসিবল, সেটা খুব একটা পসিবল, তাই অপশানে একেবারেই বাদ। তারপর হচ্ছে বি এবং সি পড়ে থাকছে। এবার তার আমাকে প্রথমে যে ভারতমালা পরিযোজনা বা ভারতমালা প্রোগ্রামটা কী, ভারতমালা প্রোগ্রামটা হচ্ছে দেশের একটা ইকোনমিক করিডর তৈরি হবে, এবং প্রত্যেকটি এই যে ইকোনমিক করিডরে সে কী কী কানেক্ট করবে, দেশের যে ইন্ডাস্ট্রিয়াল প্লেস যেগুলো ব্যাকওয়ার্ড এরিয়াস রয়েছে সেগুলোকে কানেক্ট করবে। তাহলে অপশন বিতে এখানে রয়েছে ব্যাকওয়ার্ড এরিয়াস, রিলিজিয়াস ট্যুরিস্ট প্লেসেস কানেক্টিভিটি প্রোগ্রাম, ঠিক আছে। তারপরটা হচ্ছে ইট ইনটু দ্য সেতু ভারতম পরিযোজনা হুইচ ইজ কনস্ট্রাকশন অ্যাবাউট 1500 মেজর ব্রিজ। সেতু ভারতম মানে হচ্ছে কোনো রকম ধরুন আমরা এখন দেখতে পাই কোনো রেল লাইনের কোথাও আর রেল গেটটা ধীরে ধীরে সংখ্যাটা কমে যাচ্ছে, আমরা সবসময় তাদের একটা ওভারব্রিজ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেতু ভারত। দেশের সমস্ত ক্রসিংকে যাতে কানেক্ট করা যায় থ্রু ওভারব্রিজ, সেগুলো হচ্ছে মানে স্মুথলেস সিমলেস ট্রান্সপোর্ট সিস্টেম ভারতবর্ষ তৈরি হচ্ছে, সেটা এর মধ্যে। তাহলে ভারতমালা পরিযোজনার মধ্যে বি অ্যান্ড সি এই দুটো কারেক্ট অ্যান্সার। এবার তোমাদের জেনে নিতে এটা কত সালে হয়েছে, সম্ভবত 2015 সাল। পরের প্রশ্ন, ইন্ডিয়া এক্সচেঞ্জ রেট ফলোস, এটা পজ করে দেখে না, ফিক্সড, ফ্লেক্সিবল, ম্যানেজড। অবশ্যই ম্যানেজ, কখনো ফিক্সড রিজাইমে ভারতবর্ষে এক্সচেঞ্জ রেট চলে না, ম্যানেজ করে চলে। কারণ আমরা দেখেছি ক্যাপিটাল অ্যাকাউন্টে কনভার্টিবিলিটি এবং কারেন্ট অ্যাকাউন্টে কনভার্টিবিলিটি, এই দুটি ফ্যাক্টরকে জানা দরকার। এবং এসএস তারাপুর কমিটি 1997 এই 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 রিকমেন্ডেশনটা একটু দেখে নিতে হবে, কোন ক্ষেত্রে ফুললি কনভার্টিবিলিটি আর কোন ক্ষেত্রে ম্যানেজ করে ভারতবর্ষ, সেটা একটু আমরা একটু জেনে যাব। পরের প্রশ্ন, মোস্ট এক্সপেন্সিভ ফিসকাল পলিসি। আচ্ছা, মোস্ট কোশ্চেনটা এখানে সবচেয়ে বেশি লুকিয়ে আছে, মোস্ট এই শব্দটার মধ্যে কোশ্চেনটা উত্তর লুকিয়ে আছে। এক্সপেনশনারি ফিসকাল পলিসির মধ্যে অনেক কিছুই পড়ে, মানে ইনভেস্টমেন্টটা হয়, কোনো সরকারি ইনভেস্টমেন্ট যখন হয় তখন হচ্ছে এক্সপেনশনারি হয়, ট্যাক্স কাট দুটোই হলো। তাহলে অপশান এ আর সি এর মধ্যে কনফিউশন হবে, তবে হ্যাঁ, তবে সে একদম ডাইরেক্ট সরকার ইনভেস্টমেন্ট করছে বা সরকার স্পেন্ডিং করছে, এক্সপেন্ডিচার করছে, তাহলে সেটা অপশান এ উইল বি দ্য অ্যান্সার। রেপো রেটটা জানতে হবে, রেপো রেট রিভার্স, রেপো রেট হচ্ছে বেশি না কম না সমান, এই তিনটে প্রশ্ন। আমরা জানি রেপো রেট মানে হচ্ছে যে ক্ষেত্রে আরবিআই টাকাটা পাবে, মানে সোজা কথা, খুব সোজা ভাষায় বলতে আরবিআই যখন শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছ থেকে টাকা বা ইন্টারেস্ট পাবে, ঠিক আছে।
কিন্তু আরবিআই যেহেতু বড়, মানে ও যে হেড পাওয়ারফুল, তাহলে ও সবসময়টা কম দেবে, যখন রিভার্স রেপো রেট অলওয়েজ তাই কম হবে। ঠিক আছে, কখনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক, এসসিবি যেগুলো আছে, শিডিউল কমার্শিয়াল ব্যাংক আছে, তারা তো যখন তার এক্সেস মানিটা রাখছে রিভার্স রেপোর্ট, মানে আরবিআইয়ের কাছে জমা রাখছে, তখন সেটা রিভার্স রেপো রেট হিসাবে পায় বা ওটা কনসেশন পাচ্ছে, বা সেই ক্ষেত্রে কিন্তু সবসময় আরবিআই ওকে কম দেবে, তাহলে অলওয়েজ রিভার্স রেপো রেটের চেয়ে কম। তাহলে অপশন বি, সরি অপশন এ, গ্রেটার দেন রিভার্স রেপো রেট, বড় হবে। রেপো রেট সবসময় আর রিভার্স রেপো রেটের চেয়ে বড়। কোশ্চেন নাম্বার 19, এটা খুব ভালো প্রশ্ন। কারেন্সি এক মার্কেট থেকে কিনবে, অন্য মার্কেটে বিক্রি করবে এবং একটা কুইক প্রফিটকে সে বুক করবে, সেটা কি, সেটাকে কি বলা হয়? এটা শুধুমাত্র কারেন্সি নয়, এটা যে কোনো দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে। এক মার্কেটে কিনলাম, অন্য মার্কেটে গিয়ে বিক্রি করে দিলাম। অপশন ডি, আরবিট্রেজ বলা হয়। এটা এসএসসিতে সিজিএলে এই প্রশ্নগুলো আসে, এরকম ধরনের প্রশ্নগুলো। কোন প্ল্যানিংয়ের মাধ্যমে একটা ট্রানজিশন আমরা দেখতে পেলাম ফ্রম একটা সেন্ট্রালি প্ল্যানিং ইকোনমি থেকে মার্কেট ইকোনমিতে? 1991, একদম কনফার্ম 1991। 1991 আমরা কোন প্ল্যানিং, ওই সময় তো কোনো অ্যানুয়ালি, অ্যাকচুয়ালি ওই সময় অ্যানুয়াল প্ল্যানিং চলছিল, তা হলেও ওটা কিন্তু 8 5 ইয়ার প্ল্যানকে আমরা বলছি, সেটা ইন্ডিকেটিভ প্ল্যানিংয়ের কথা বলছি, সেটা হচ্ছে এটা উত্তর তাহলে অপশন বি। পরের প্রশ্ন, এই বইটা কে লিখেছে? দ্য থার্ড পিলার, হাউ মার্কেট অ্যান্ড দ্য স্টেট লিভস দ্য কমিউনিটি বিহাইন্ড। দ্য বুক ওয়াজ রিটেন বাই কে? রঘুরাম রাজন। এখানে অমর্ত্য সেনের বইটা কিন্তু মনে রাখতে হবে। উর্জিত পাটেলের ভারতবর্ষে কি কন্ট্রিবিউশন, সেটাও তো দেখে নিতে। অমর্ত্য সেন কত সালে তিনি নোবেল পেলেন সেটা দেখে নেবেন, 1998। তারপর হচ্ছে তার বই দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান, এইটা একটা, এই তার অন্যতম গুরুত্বপূর্ণ বই, সেটা দেখবেন। এখানে আমি একটা বলে রাখি, অমর্ত্য সেনের সঙ্গে বোলপুরের কিন্তু খুব ভালো সম্পর্ক। বোলপুরের শান্তিনিকেতনে তার একটা বিশেষ গুরুত্ব, এবং মজার কথা হচ্ছে অমর্ত্য এই নামটা কিন্তু দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আমি একটা অত্যন্ত ছোটোবেলায় আমি এইটা লেখাটা পড়েছিলাম একটা জায়গায়, অমর্ত্য সেন নামটা স্বয়ং রবীন্দ্রনাথ দিয়েছিলেন। পরের প্রশ্ন, 122 নম্বর প্রশ্ন। আচ্ছা, এদের মধ্যে কোনটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের অংশ নয়? এদের মধ্যে কোনটা নয়? তাহলে কোনটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে পড়ে থাকে সেটা জানতে হবে আমাদের। অ্যাকচুয়ালি 4টে ফ্যাক্টর আছে বা 4টে এলিমেন্ট রয়েছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের মধ্যে থাকে, সেই বাকেট লিস্টের মধ্যে থাকে। সেটা কি? ফরেন কারেন্সি, এসডিআর, গোল্ড এবং রিজার্ভ ট্রান্সপোজিশন, আরটিপি। এই 4টে এলিমেন্ট ভারতবর্ষের এখানে রয়ে থাকে। এখানে আমরা সিলভার হোল্ডিং কখনোই, সিলভারকে কখনোই কিন্তু ভারতবর্ষে এখন বর্তমানে 2025-26 নিরিখে হয়তো গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কিন্তু সিলভারের গুরুত্ব কিন্তু নেই। তাহলে এফআরজিএস বা ফরেন কারেন্সি, গোল্ড, রিজার্ভ ট্রান্সপোজিশন এবং এসডিআই, এই 4টেই গুরুত্বপূর্ণ। তাহলে অপশন সিটা এলিমিনেট হয়ে যাবে। আচ্ছা, বালিকা ছাত্রীদের জন্য সবচেয়ে ডেডিকেটেড প্রোগ্রাম কে? সর্বশিক্ষা অভিযান আমরা দেখেছি, ছেলে মেয়ে উভয়, বালক বালিকা উভয়ের মধ্যে থাকে। একদম বেটি বাঁচাও বেটি পাড়াও, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ব্যাস, বাকি অপশানগুলো একটু নিজেরা স্টাডি করে নেবে। মিড ডে মিল কত সালে আসে, এটা প্রিভিয়াস ইয়ার্সে বারবার এসেছে, এটা একটা গুরুত্বপূর্ণ। উড়ে দেশকে আম নাগরিক, এটা হলো সর্বশিক্ষা অভিযান কত সালে আসছে। ব্যাস। আচ্ছা, কোনটা মনিটারি পলিসির অবজেক্টিভ বা গুরুত্ব নয়, বা অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য নয়? মনিটারি পলিসিটা আমরা আগেই বলেছি, মনিটারি পলিসি বিষয়টা হচ্ছে দেশের লিকুইডিটি এবং ইনফ্লেশনকে মেনটেন করে। কে মেনটেন করে? আরবিআই করে থাকে। এবার এদের কোনটা কাজ নয়? অপশন সি, কখনোই ফরেন ট্রেডকে ও ইনফ্লুয়েন্স করে না। ফরেন স্টেটকে কখনোই ইনফ্লুয়েন্স করে ফরেন ট্রেড, এটা হচ্ছে অপশন সি উইল বি দ্য অ্যান্সার। Find the odd one. Find one in the following list.
ফাইন্ড দ্য অড ওয়ান দ্য ফলোয়িং, এখান থেকে কোনটা বার করতে হবে, যেটা ভুল আছে আমরা সেটা বার করব। দ্য ফিনান্স কমিশন রিভিউ দ্য স্টেট ফাইন্যান্স টু দ্য আরবান অ্যান্ড ইউনিয়ন অ্যান্ড স্টেটস, ইউনিয়ন স্টেটের মধ্যে ফিনান্স কমিশন রিভিউ করে থাকে, ঠিক আছে। দ্য সাজেস্ট অফ দ্য প্ল্যান দ্য রিস্ট্রাকচারিং পাবলিক ফাইন্যান্স, এটাও ঠিক। মেনটেন দ্য ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, হ্যাঁ দেশের ম্যাক্রো লেভেলটাইতে ওনারা দেখেন, মাইক্রো লেভেলতে ইন্ডিভিজুয়াল লেভেলতে ওনারা দেখবেন না। ইট লুকস ইন দ্য গ্রোয়িং ডিসপ্যারিটি বিটুইন আরবান অ্যান্ড রুরাল পপুলেশন, আরবান এবং রুরাল পপুলেশনের গ্রোয়িং ডিসপ্যারিটি, আর পপুলেশনের সঙ্গে এটা ফিনান্স কমিশন কখনো রিলেটেড নয়, পপুলেশনের সঙ্গে কখনো এটা রিলেটেড নয়, তাহলে অপশন ডিটা এখানে অড ওয়ান আছে। PM Sanidhi scheme has been recently in light too, এটা কি জন্য PM Sanidhi, এটা ডিউরিং দ্য কোভিড পিরিয়ডে এসেছিল, যে সমস্ত ভেন্ডার্স, স্ট্রিট ভেন্ডার্স, তারা তো কিছু ফিসকাল ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল, তাদের সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য তখন কিন্তু PM Sanidhi এই স্কিমটা এসেছিল। তাদের মধ্যে কীরকম লোন দেওয়ার ব্যাপার বিষয়টা যেমন ছিল, তার সাথে সাথে কি এবং স্বল্প মূল্যে বা বিনামূল্যে রেশনিং ব্যবস্থাও কিন্তু এই PM Sanidhiর মাধ্যমে এখনও চলছে এই স্কিমটা কিন্তু চলে। এবং নিধি কথার অর্থ অনেক পেনশন বা লোন ক্রেডিট, এই সিস্টেমটা মানে সহজ বা স্বল্প মূল্যে ঋণ পাওয়া যায়, স্বল্প সুদে ঋণ পাওয়া যায় এই নিধি প্রকল্পগুলোর মাধ্যমে। 127 নম্বর প্রশ্ন, হাই পাওয়ার্ড মানি বলতে কী বলবো? হাই পাওয়ার মানি ইজ কম্প্রাইজেস অফ, হাই পাওয়ার মানি হচ্ছে দেশের লিকুইডিটিকে রেফার করে, হাই পাওয়ার মানি হচ্ছে দেশের লিকুইডিটিকে রেফার করে, আর দেশের যাবতীয় লিকুইডিটি না সবসময় M0টার মাধ্যমে হয়, M0 হচ্ছে রিজার্ভ মানি, সেটার মাধ্যমে হয়। তাহলে আমরা যদি এই অপশানগুলোকে খুব ভালো করে একটু দেখি, তাহলে বুঝতে পারবো, হ্যাঁ অপশান সিটা এখানে উত্তর হবে, অপশান সি। কারণ আমরা জানি M0 হচ্ছে রিজার্ভ মানি, এই রিজার্ভ মানিটা হচ্ছে হাই পাওয়ার মানি, ন্যারো মানি হচ্ছে M1, আর M3 হচ্ছে ব্রড মানি। এটা খুবই প্রিলিমসের অতি পছন্দের প্রশ্ন। ফিনান্স কমিশন কত নম্বর আর্টিকেল জিজ্ঞাসা করেছে? 280। ফিসকাল পলিসি রেফার্সকে, ফিসকাল পলিসি কি বলতে কি বোঝো? এই কোশ্চেনটা আমরা কিছু কোশ্চেন ডিসকাশন করে ফিসকাল পলিসি নিয়ে কথা বলেছি। তাহলে অপশন এ একদম দেখে নাও, ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার পলিসি ইউজড বাই দ্য গভর্নমেন্ট টু ইনফ্লুয়েন্স দ্য সাইজ অফ দ্য ইকোনমি, একদম প্রথমেরটাই। ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট বাই প্রতি 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশন আসে। প্ল্যান হলিডে 3 বছরের জন্য কোনটাতে হয়েছিল? কোনটাতে প্ল্যান হলিডেজ এসেছিল? 1966, 67, 68, এই 3টে বছরে প্রথমবার অ্যানুয়াল প্ল্যানিং এসেছিল দেশের হিস্ট্রিতে। তারপরে সেটা রোলিং প্ল্যান এসেছিল 78-এর, ঠিক আছে। নীতি আয়োগ কত সালে অপারেশন হচ্ছে বা প্রথম ইনস্টিটিউটেড হচ্ছে? ওটার প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে এলো 1 জানুয়ারি 2015। নীতি আয়োগ ভারতবর্ষের নীতি আয়োগের ফুল ফর্ম এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এর সাথে সাথে নীতি আয়োগকে গভর্নিং বডিতে কে থাকে সেটা অনেক সময় প্রশ্ন আসে, তাদের টার্মস কত? ঠিক আছে, 1+4 হয়ে থাকে। আচ্ছা, এগেন্স্ট দ্য ব্যাকড্রপ অফ ডিসইনভেস্টমেন্ট পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ পলিসি ফর আত্মনির্ভর ভারত ইজ নোটিফাইড অন। এই কোশ্চেনগুলো না এই ডেট দিয়ে ভীষণ কনফিউশন করে দেয়, তখনই আমাদের একটু গোলমেল লাগে। এটা আদৌ আমাদের বুঝে নিতে হবে। এটা দেখুন, এটা মনে রাখাটা একটু অসুবিধা হয়ে যায়, কারণ বিকজ অফ ডেট, এই যে 4 ফেব্রুয়ারি, 5 মার্চ, 5ই জানুয়ারি, এগুলোতে কনফিউশন হয়ে যায়। এটা তাই এক্স্যাক্ট অ্যান্সার করা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে চাপ হয়ে যায়। কিন্তু আমাদের এটার বাদ দিয়ে এখান থেকে যেটুকু জানার বিষয় হচ্ছে, পাবলিক সেক্টর বর্তমানে আত্মনির্ভর ভারত যে স্কিম, মানে যে হলিস্টিক বা কম্প্রিহেন্সিভ মেথড চলছে, মেথড অফ কনস্ট্রাকশন বা ভারত, যার আত্মনির্ভর ভারতের মেন উদ্দেশ্য কি? ভারতবর্ষের প্রোডাকশন হাব তৈরি করা।
ভারতবর্ষ ইম্পোর্ট যেমন একটা ভারতের বৃহত্তর বাজার আছে, আমরা সবাই ইম্পোর্টের উপর গুরুত্ব দিয়ে থাকি, তার বদলে ভারতবর্ষের একটা প্রোডাকশন হাব তৈরি করার, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এবং এক্ষেত্রে যে পাবলিক ইনভেস্টমেন্ট, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যেগুলো আছে, পিএসসি যেগুলো আছে, পিএসসিকে ডিসইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দুরকম স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। এইগুলোকে পিএসসিগুলোকে দুটো ভাগে ভাগ আছে, স্ট্র্যাটেজিক এবং হচ্ছে নন স্ট্র্যাটেজিক। ঠিক আছে, নন স্ট্র্যাটেজিকগুলো হচ্ছে সেক্ষেত্রে তাদের গ্রোথ, ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, এদের প্রতি না ভারতীয় সরকার একটু সন্দিহান বা স্কেপটিক্যাল। তাহলে ডিসইনভেস্টমেন্ট প্রসিডিওর যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে এই নন স্ট্র্যাটেজিকগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। তাই এটার অ্যান্সার যদি হয় অপশান বি, 4 ফেব্রুয়ারি 2021, এটাকে আমরা অ্যান্সার নেব। আচ্ছা, ফিফথ 5 ইয়ার প্ল্যানের মেন ফাউন্ডেশন, ফিফথ 5 ইয়ার প্ল্যানের মেন ফাউন্ডেশন কী ছিল সেটা জানতে চাইছে। হ্যারড ড্যামোর, এটা হচ্ছে আমরা তো ফার্স্ট ইনভেস্টমেন্ট মডেল, এবং হচ্ছে হ্যারড ড্যামোর 1 সেক্টর মডেল, লয়েন্টিফ ইনপুট আউটপুট মডেল অ্যান্ড কনজামশন সাব মডেল। এখানে অপশান সিটা অ্যান্সার হবে। লিওনটিএফ এদের ইনপুট আউটপুট মডেল, এই বিষয়টা কি, এটা হচ্ছে এটাকে বলে হলিস্টিক গ্রোথ, মানে মানে ইকুইলিটির কথা বলবে, মানে ইকোনমিক ইকুইলিটির কথা বলবে, সকলের একই সাথে ডেভেলপমেন্ট হবে, সে কেউ পিছিয়ে পড়বে না, সকলের ধনী দরিদ্র সকলের সমান গ্রোথ হবে। সেটা হচ্ছে আমরা দেখেছি সেই সময় তো দেখলাম ফিফথ 5 ইয়ার প্ল্যানে আমরা কি দেখলাম, গরিবি হটাও, মানে হচ্ছে সকলকে ইকুইলিব্রিয়াম স্টেজে নিয়ে আসা, ইকোনমিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিয়ে আসার একটা চেষ্টা করা হয়েছিল। পরের প্রশ্ন, এটা খুবই সহজ প্রশ্ন, এটা অপশান বি হবে অ্যান্সার। 6টা হয়েছিল 1980। আচ্ছা, এটা ফাইন্ড আউট হয়েছে নট। আচ্ছা, এদের মধ্যে কোনটা কোভিড-19 স্টিমুলাস প্যাকেজের মধ্যে ছিল না, এদের মধ্যে কোনটা ছিল না? একটা হচ্ছে আত্মনির্ভর রোজগার যোজনা, হ্যাঁ রোজগার তাদের সাপোর্ট দিয়েছিল। ক্রেডিট গ্যারেন্টি স্কিম ফর মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন, ক্রেডিট গ্যারেন্টি হ্যাঁ দিয়েছিল, তারা ক্ষুদ্র ঋণ দিয়েছিল। নন রিলিজ অফ ক্লাইমেট রিসাইলিয়েন্ট স্পেশাল ট্রেড ভ্যারাইটিস, কৃষিকাজের সঙ্গে এটা কি ক্লাইমেট এইটার সঙ্গে কোভিড, এটা কি বাস্তবসম্মত নয়। ফ্রি ফ্রুট গেন্স আন্ডার দ্য পিএম গরিব কল্যাণ যোজনা, মে নভেম্বর 2021। তাহলে একদম এটা ক্রপ ভ্যারাইটিসের সঙ্গে না কোভিড-19 কোনো গুরুত্ব নেই, তাই এইটা হবে উত্তর, অপশান সি উইল বি দ্য অ্যান্সার। ডিমনিটাইজেশন এ পার্ট অফ মনিটারি পলিসি অফ এ কান্ট্রি হুইচ মিনস, ভারতবর্ষে ডিমনিটাইজেশনে কিন্তু অভিজ্ঞতা আছে, এবং আমরা যারা পড়াশোনা করছি তাদেরও অভিজ্ঞতা আছে, কারণ এটা সদ্য ঘটে যাওয়া ঘটনা। আমরা তো জানি 2016 সালে 8ই নভেম্বর প্রথম আমাদের জীবৎকালে আমরা প্রথমবার দেখেছিলাম ডিমনিটাইজেশন, মানে পাবলিক মাস ডিমনিটাইজেশন। 500 এবং 1000-এর নোট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল এক লহমায়। তাহলে ঠিক আছে, তাহলে মানি সাপ্লাইটাকে বন্ধ করে দেওয়া বা কমিয়ে দেওয়া, ডিক্রিজ দ্য সাপ্লাই মানি টু দ্য পাবলিক, অপশন বি অ্যান্সার। এদের মধ্যে কোনটা ঠিক জিজ্ঞাসা করছে। গ্রস নন পারফর্মিং লোনস অফ দ্য পাবলিক সেক্টর ব্যাংক হ্যাজ ডিক্লাইন, তারা আস্তে আস্তে কমছে, নন পারফর্মিং অ্যাসেট বা নন পারফর্মিং লোনস পাবলিক সেক্টর ব্যাংক, হ্যাঁ ঠিক আছে, এটা কমছে। এটা আমাদের ধারণা আছে, আমরা সবসময় বিজয় মালিয়াকে দেখে বা অন্যান্য ব্যক্তিদের দেখে, ফাগেটিভ পার্সনসদের দেখে আমরা সবসময় ভাবি যে ওটা বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সেরকম নয়। ভারতবর্ষে রিকভারিটার রেটটাও কিন্তু ধীরে ধীরে বেড়েছে। কোশ্চেনটা পজ করে দেখো, এই দুটোর যে কথা বলে তার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে, তাহলে অপশান ডি উইল বি দ্য অ্যান্সার। অর্থাৎ ওটা ডিক্লাইন করছে, নন পারফর্মিং লোনসটাও ধীরে ধীরে কমছে, কারণ হচ্ছে আমাদের রিকভারি রেটটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রফিটগুলো দেশের সরকারি ব্যাঙ্কগুলো, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো তারা হেলদি রয়েছে। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ফলোইং 5 ইয়ার প্ল্যান হচ্ছে ফার্স্ট আর সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গোল, এটা হচ্ছে 12 5 ইয়ার প্ল্যান। 40 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনটা আমরা কিছুক্ষণ আগেই হয়তো আমরা সলভ করেছিলাম মনে হচ্ছে, এরকম একটি প্রশ্ন, এটা হয়তো রিপিট হয়ে এসেছে। আমরা তো জানি কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভের মধ্যে হুইচ ইজ দ্য কোয়ালিটেটিভ আবার মোরাল সুয়াশন,
নৈতিক প্রণোদন, এটাই সবচেয়ে বেশি, অপশন ডি। ইন্ডিয়ার সেকেন্ড ফাইবার প্ল্যান্ট বেসড অন মহালানবিস মডেল, অপশন বি। এগুলো তো এক কথায় মানে ওয়ান লাইনার, এইগুলোকে ভাবা বোঝার কিছু নেই। ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও ফর দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক, মানে ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেট বিষয়টা কি, কোনো একটা ব্যাংকের যে পরিমাণে ক্যাপিটাল রয়েছে তার সাথে সে কতটা রিস্ক নিয়ে লোন প্রোভাইড করতে পারে, রিস্ক নিতে পারে, সেটাই বলা হচ্ছে। অপশান এ 142, অপশান এ। তাই অ্যাভেলেবেল ক্যাপিটাল কত আর রিস্ক অ্যাসেট কত সেটা নেই। আবার এসেছে হাই পাওয়ার মানি ইজ অলসো নোন অ্যাজ, আমরা তো জানি রিজার্ভ মানিকে হাই পাওয়ার মানি, কিছুক্ষণ আগে আমরা বলেছি হাই পাওয়ার মানি হয়ে গেছে। ব্রড মানি M3 বলে দিয়েছি, ন্যারো মানি M1 বলে দিয়েছি। 144 ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, এদের মধ্যে কোনটা ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ঢোকে? ইনভেস্টমেন্ট ইনকাম, কমার্শিয়াল বরোয়িং, প্রাইভেট ট্রান্সফার, এটার মধ্যে দেখতে হবে। ব্যালেন্স অফ পেমেন্ট আমরা কী কী জানি? ব্যালেন্স অফ পেমেন্টে আমরা দু রকম অ্যাকাউন্ট দেখতে পাই, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দেখতে পাই। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমরা কী কী দেখতে পাই? ক্যাপিটাল অ্যাকাউন্টেতে দেখতে পাচ্ছি ডিপোজিট দেখতে পাই, ইনভেস্টমেন্ট দেখতে পাই, এবার লোন দেখতে পাই। ঠিক আছে, এই তিনটে দেখতে পাই। এবার একে আমরা দেখি ইনভিজিবল কখন হয় না, ইনভিজিবল বিষয়টা হচ্ছে ইনভিজিবল, এটা সার্ভিস সেক্টরের মধ্যে, ইনভিজিবল বলতে সার্ভিস সেক্টরকে বলছে, এটা কিন্তু নয়। ইনভিজিবল এটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, হচ্ছে ব্যালেন্স গুডসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে আসে। তাহলে ইনভিজিবল কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের বিষয় নয়। ইনভেস্টমেন্ট ইনকাম এটা দেখতে পারি, লোনটাও হতে পারে। তাহলে এইখানে আমরা দেখছি অপশন সি, এখানে কমার্শিয়াল লোন। অপশন সি, এই কোশ্চেনটা একটু হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কোনটা, ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের কোনটা ক্যাপিটাল অ্যাকাউন্টের হতে পারে? অপশন সি হচ্ছে অ্যান্সার। কারণ বিওপিকে দু রকম হয়, কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আসছে তোমার সার্ভিস, ইনভেস্টমেন্ট এবং ট্রান্সফার, সার্ভিস, ইনভেস্টমেন্ট এবং ট্রান্সফার, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট বলতে এফডিআই, এফআইআই। তাহলে হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সার কী করবো? অপশন সি, কমার্শিয়াল বড়োয়িং। তো ইনভিজিবল সার্ভিস, ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ট্রান্সফার, এই যে তিনটে যে বিষয়টা আছে, তিনটে বিষয় হয়ে গেল আমাদের, এই তিনটে বিষয় হয়ে গেল আমাদের কারেন্ট অ্যাকাউন্টে চলে। তাহলে বোঝা গেল। ফেমা কত সালে আসছে? ফেমা আসছে 1999 সালে, এগুলো একদম ফ্যাকচুয়াল। ফেরা কত সালে আসছে সেটা হচ্ছে 2002টা যে কম্পিটিশন অ্যাক্ট, MRTP অ্যাক্ট 1969। 73 আসছে যে ফেরা, এদের ফুল ফর্মগুলো লাগে। দ্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট আন্ডারলাইং দ্য মানরেগাস অ্যাজ ডিমান্ড ড্রাইভেন, সাপ্লাই ড্রাইভেন, বোথ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ড্রাইভেন স্কিম। এমপ্লয়মেন্ট গ্যারান্টি যে দিচ্ছে মানে কাজের যে সুনিশ্চয়তা, সেটা কি ডিমান্ড, কাজের ডিমান্ড আছে তো বলেই তো ঘটনাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিমান্ড ড্রাইভেন স্কিম, এটা অপশন এ হবে অ্যান্সার। The most striking feature of the structural change in the Indian economy as the major contributor to the growth, um, rising share and rather sharply in national output in the recent decade has been, আচ্ছা কোন সেক্টরের গ্রোথটা, সোজা কথা কোন সেক্টরের গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে, এটা হচ্ছে মেন কথা। আমরা জানি সার্ভিস সেক্টরের গ্রোথ সবচেয়ে বেশি হয়েছে, প্রিএমিনেন্স হচ্ছে সার্ভিস সেক্টর সবচেয়ে গ্রোথ বেশি। এটা সোজা প্রশ্ন, কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। অনেকগুলো এত স্ট্রাকচারাল চেঞ্জ হেন তেন কোশ্চেন করেছে, কিন্তু বিষয়টা আর কিছু নয়। কোন সেক্টরে গ্রোথ বেশি, সেটা সার্ভিস সেক্টর, অপশন বি। আচ্ছা, এসিজেড ভারতবর্ষে কোথায় তৈরি হয়েছে? আচ্ছা, না, কোশ্চেনটা বলেছে এস্টাবলিশ ইন দ্য ইয়ার ফলোইং, কোন মডেলকে আমরা চায়নাকে দেখে ফলো করেছিলাম, ভারতবর্ষে প্রথম হচ্ছে কান্দালা 1963। ইন হুইচ দ্য ইন্ডিয়ান কন্টেক্সট দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড, এদের মধ্যে কোনটা ম্যাচ করছে না? ট্যাক্স ইভেশন, কর ছাড় দিলে শ্যাডো ইকোনমি তৈরি হয়, প্যারালাল ইকোনমি তৈরি হয়। হাই পাওয়ার মানি, আরবিআই মানি,
হ্যাঁ, ওটা ফিয়ার, ওটার ওয়েটেজ সবচেয়ে বেশি, আমরা ওটাকে বেশি গুরুত্ব দিই। আরবিআই যেহেতু লিখে দেওয়া থাকে আমাদের কারেন্সিতে আমরা দেখেছি, তাই সেটার গুরুত্ব বেশি। ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন, ডিসইনভেস্টমেন্ট হলে ফিমেলরা, মেয়েরা কাজের পার্টিসিপেশন বেড়ে যায় কখনো? এটা একদমই নয়। তাহলে অপশন সিতে এমনি বাদ চলে যাচ্ছে। লিবারালাইজেশন 1991, আমরা তো জানি সেটা। তাহলে অপশন সিতে এখানে অ্যান্সার হলো। এম এস স্বামীনাথন কার সঙ্গে যুক্ত? হ্যালো এভরিয়ান, এটা বেসিক্যালি কিছুটা ব্রেক নিয়ে এলাম, ঠিক আছে। আমাদের কোশ্চেন নাম্বার 151 থেকে আমরা আবার কন্টিনিউ করব। এখানে প্রথম কোশ্চেনটা আছে বা 151তম প্রশ্নটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেটর অফ গ্লোবালাইজেশন। তোমরা সকলেই আশা করি জানো গ্লোবালাইজেশন বিষয়টা কি। গ্লোবালাইজেশনের বিষয়টা এদের মধ্যে কোনটা নয়, মানে কোনটা গ্লোবালাইজেশনের সঙ্গে যায় না বা এই স্টেটমেন্টগুলো যায় না, একটু দেখে নাও। আগেও যেরকম বলি পজ করে বাকিটা দেখে নাও, কারণ হচ্ছে আমরা একটা রিভিশন মোডে আছি। আমরা চাইবো যত বেশিভাবে কোশ্চেনটা সলভ করা যায়, যত ব্রেনকে আমাদের আপডেটেড বা ব্রেনটাকে অ্যাক্টিভ রাখা যায়, ঠিক আছে। সেই জন্য কোশ্চেনে হুইচ ওয়ান, এইখান থেকে অপশানগুলো কী কী রয়েছে? ওপেনিং অফ দ্য ইকোনমি ফর দ্য আনরেস্ট্রিক্টেড ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস, মানে এক্সপোর্ট ইম্পোর্ট একদম কোনো রকম স্মুথভাবে চলবে। অ্যালোয়িং ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট অ্যামং দ্য নেশন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে ইনফ্লো আউটফ্লো দুটোই ঘটবে। 3 নম্বর হচ্ছে ফ্রি মুভমেন্ট অফ দ্য টেকনোলজি অ্যামং দ্য নেশন, সেটাও ঠিক আছে। অ্যাচিভিং এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, একদম নয়। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটির সঙ্গে গ্লোবালাইজেশনের সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই এটা অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। এম ফোর ওটা, ঠিক আছে। ওটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না যথেষ্টভাবে। M4 মানি ইন ইন্ডিয়া ডিফাইন্ড অ্যাজ, তাহলে কী করে M4টা কীরকম? যদিও বর্তমানে M4 এর কনসেপ্টটা উঠে গেছে, M3 পর্যন্ত রয়েছে। M4 কনসেপ্টটাতে M3 প্লাস টোটাল সেভিংস অফ পোস্ট অফিস অ্যাজ ওয়েল অ্যাজ আদার ব্যাঙ্কস বা আদার শিডিউল যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কের যত সেভিংস এবং পোস্ট অফিসের যত সেভিংস সেগুলো সমস্ত যোগ হয়, এক্সক্লুডিং কোনটা? ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট NSC যেটা আছে সেটা বাদ যায়। তাহলে অপশন এটা অ্যান্সার, বা এগুলো দেখে নেবে, পজ করে দেখে নেবে। তারপর হচ্ছে হুইচ ওয়াজ নট ইজ মনিটারি পলিসি অ্যারেঞ্জমেন্ট, এদের মধ্যে কোনটা মনিটারি পলিসির মধ্যে পড়ে না? এদের মধ্যে কোনটা মনিটারি পলিসি? একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট অ্যাঙ্কর, মনিটারি এগ্রিগেট টার্গেট, ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক, স্টেবিলাইজেশন রেট কন্ট্রোল। এবার দেখো, আমরা তো আগেই বলেছি মনিটারি পলিসির মেন উদ্দেশ্য হচ্ছে লিকুইডিটিকে মেনটেন করা এবং দেশে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, এই দুটো উদ্দেশ্য। এখানে দেখো প্রত্যেকটা এক্সচেঞ্জ রেট অ্যাঙ্কর, মনিটারি এগ্রিগেট, একদম হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল, এগুলো তো মিলে যাচ্ছে। অপশন যেটা বাদ চলে যাচ্ছে স্টেরিলাইজেশন রেট কন্ট্রোল। স্টেরিলাইজেশন বিষয়টা কি? স্টেরিলাইজেশন বিষয় যখন এটা বেসিক্যালি একটা মনিটারি টুল বা এটা বা একটা ফিনান্সিয়াল একটা টুল, যে টুলের মাধ্যমে আমরা দেখি যে যখন কোনো একটা দেশে বৈদেশিক মুদ্রার আকস্মিক ডিমান্ড তৈরি হয়ে গেছে, যদি বৈদেশিক মুদ্রার আকস্মিক ডিমান্ড তৈরি হয় না, তখন সে দেশের বৈদেশিক মুদ্রার দাম বাড়ার অর্থই হচ্ছে দেশের নিজস্ব যে অর্থ আছে, অর্থের কারেন্সি রয়েছে, সেই কারেন্সির ভ্যালু পড়ে যাওয়া। আমরা আগে দেখেছি, আজ থেকে 5 বছর 10 বছর আগে ইন্ডিয়ান কারেন্সি $1 সাপেক্ষে ছিল হয়তো 50 টাকা বা 60 টাকা, বর্তমানে সেটা 90 থেকে 100 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে। তার মানে এই ডিমান্ডটা বেড়েছে। এই সময় কি স্টেরিলাইজেশন পদ্ধতি অ্যাপ্লাই করলে তখন আরবিআইয়ের কাছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা আছে সেইটা সেখান থেকে $, যদি ভারতবর্ষে ছড়িয়ে দিল, মানে ভারতবর্ষে বাজারে ইনফিউজ করলো, তাহলে কী হলো, সেই যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা আস্তে আস্তে কোনো সাপ্লাই রয়ে গেল। তার ফলে কি, যে ডিমান্ডের ফলে যে দামটা ইনক্রিজ হচ্ছিল, একই সাথে দেশীয় মুদ্রার যে দামটা কমে যাচ্ছিল, সেটা একটা ব্যালেন্স, এটা হচ্ছে স্টেরিলাইজেশন, এই স্টেরিলাইজেশন পদ্ধতি। এতে তাহলে এদের মধ্যে স্টেরিলাইজেশন পদ্ধতিটা মনিটারি পলিসির মধ্যে পড়ে না। 154 স্ট্র্যাটেজিক্যালি দ্য ওপেন মার্কেট অপারেশন ইজ মোর ইফেক্টিভ দ্যান ব্যাঙ্ক রেট পলিসি টু কন্ট্রোল money supply inflationary pressure, since open market operations are done by the commercial bank. Open market operations are not used to make bank rate policy effective. Option C with the open market policy are done exclusively by the central bank and no association or consultation with commercial banks are required. এদের মধ্যে আচ্ছা, এবার কোনোটাই নয়। তাহলে ওই কমার্শিয়াল ব্যাঙ্ক করে কিনা জিজ্ঞাসা হচ্ছে, এটা ব্যাঙ্ক রেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়,
এটা বলছে। আর এটা শুধুমাত্র সেন্ট্রাল ব্যাঙ্ক করে থাকে, কোনো রকম কনসালটেশন কারোর সঙ্গে দেয় না। হ্যাঁ, খোলা বাজারে কারবার, এই যে খোলা বাজারে কারবারটা আরবিআই করে থ্রু কমার্শিয়াল ব্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এইখানে আমরা তাহলে অপশান সি, তাহলে ইট ইজ এক্সক্লুসিভ ডান বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক করছে, এবং সেক্ষেত্রে সে কিন্তু অন্য কারো সে কমার্শিয়াল ব্যাঙ্কের সঙ্গে কোনো রকম অ্যাসোসিয়েশন বা কনসালটেশন করছে না। ঠিক আছে, তাহলে 154 অ্যান্সারটা হয়ে গেল আমাদের অপশান সি, 154 অপশান সি। 155 নীতি আয়োগ নিয়ে জিজ্ঞাসা করছে। নীতি আয়োগটা কীভাবে গঠিত হয়েছে জিজ্ঞাসা করছে, রেজলিউশনের মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, নাকি বোধ, না কোনোটাই নয়। এটা রেজলিউশনের মাধ্যমে হয়েছিল। এটা কবে হয়েছিল? 1 জানুয়ারি 2015। আগে ছিল আমাদের কি প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছে? 1950 সালে তৈরি হয়েছে প্ল্যানিং কমিশন। তারিখটাও জিজ্ঞাসা করে অনেক সময়। তারিখটা হচ্ছে 15ই মার্চ। 15ই মার্চ হচ্ছে, একটু দেখে নিতে, আমার একটু কনফিউশন হচ্ছে এই মুহূর্তে। 15ই মার্চ হচ্ছে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। যদি হয় আমি এটা কমেন্ট বক্সে লিখে দেবো। অল দ্য ফলোইং আর ইন্টারন্যাশনাল রিজার্ভ এক্সেপ্ট, কোনটা ইন্টারন্যাশনাল রিজার্ভের মধ্যে পড়ে না? এসডিআরস, গোল্ড, ফরেন ক্রেডিট, নট ইয়েট রিসিভড, ফরেন কারেন্সি অ্যাসেট। তাহলে ইনস্টিটিউশনাল রিজার্ভ, ইন্টারন্যাশনাল রিজার্ভ, এদের মধ্যে কোনটা নয়? অপশান সি, ফরেন ক্রেডিটটা কখনোই হয় না, তাই এটা বাদ গেল, এটা 3 নম্বরটা বাদ গেল। 157, The year 2015 witnessed the one landmark international event, the Millennium Development Goal (MDG), Millennium Development Goal, that are placed from 2000 to 2015 are replaced by, তাহলে এমডিজিটা কী দ্বারা রিপ্লেস হয়েছে? এটা 2015 পর্যন্ত চলো, তারপরে কী হলো আমরা জানি সকলে। তারপরে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এলো। সেটা কোথা থেকে এলো? ইউএন ডিক্লারেশনের মাধ্যমে এলো। ইউএন ডিক্লারেশনের মাধ্যমে, তাহলে অপশান এ তো অবশ্যই বুঝে গেলাম যে অপশান এ চলে এলো 2015 থেকে 2030 পর্যন্ত। সেটা হচ্ছে অ্যাজেন্ডা 2030। ঠিক আছে, সেখানে আমরা 17টা গোল করেছি। 17টা গোল আমাদের টার্গেটের মধ্যে আছে, এবং কতগুলি টার্গেট? 169 টার্গেট রয়েছে। এইগুলো রয়েছে অ্যাজেন্ডা 2030 হয়ে গেল। 158 জিএসটি ওয়াজ রিকমেন্ডেড বাই, এখানে দেখো জিএসটি এখানে রিকমেন্ডেড বাই জিজ্ঞাসা করছে, এখানে ফিনান্স কমিশনগুলো জিজ্ঞাসা করছে। আগে কি জিজ্ঞাসা করতো? কোন কমিটি জিজ্ঞাসা করছিল? ঠিক আছে, আমরা লিখতাম বিজয় কেলকার কমিটি 2003। আর এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কবে? 2017 শেষে ইমপ্লিমেন্ট হচ্ছে। আর এটা জিজ্ঞাসা করে তার প্রশ্ন 13তম ফিনান্স কমিশন। তাহলে অপশান এ, এটা বেশ ক্রিটিক্যাল, এটা আমাদের অনেক সময় ওভারলুক করে যায়। 13তম ফিনান্স কমিশন। ঠিক আছে, আর ফিনান্স কমিশন আর্টিকেলটা আমাদের প্রশ্ন তো অলরেডি দেখেছি এসেছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে যে স্টেট ফিনান্স কমিশনটা কততম আর্টিকেলে, কত নম্বর আর্টিকেলের মাধ্যমে মেনশন করা আছে ভারতবর্ষের কনস্টিটিউশনে? ঠিক আছে, এটা আমরা জানি ফিনান্স কমিশন যেটা আছে 280, আমরা অ্যান্সার করি। কিন্তু স্টেট ফিনান্স কমিশন এটা কততম আর্টিকেলে মেনশন করা আছে? কাইন্ডলি একটু বলবে বা দেখে নেবে। আচ্ছা, এটা ক্রোনোলজিটা মেনটেন করতে বলেছে, এটাতে ক্রোনোলজি মেনটেন করতে বলেছে। আমরা একে দেখব। অ্যারেঞ্জ দ্য ফলোইং ক্রোনোলজিক্যাল অর্ডার: মহালানবিশ মডেল, ইন্ট্রোডাকশন অফ রোলিং প্ল্যান, তারপর হচ্ছে ডিক্লারেশন অফ প্ল্যান হলিডে, ইনক্লুসিভ গ্রোথ স্ট্র্যাটেজি। ঠিক আছে, মহালানবিশ মডেল আমরা জানি। মহালানবিশ মডেল কোনটা? যেটা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তাহলে 1956 আমরা ধরে নিলাম। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রোলিং প্ল্যান কখন আসছে? রোলিং প্ল্যান দুটো এসেছিলো 78, 79 এই এবং 79 to 80 এই দুটো জায়গাতে রোলিং প্ল্যান এসেছিলো। যে মানে যেটা 5th 5 ইয়ার প্ল্যানটা যখন কন্টিনিউ করলো না, চতুর্থ বছরে এসে থেমে গেল, সেই সময় থেকে যে বাকি 1 এবং 2 মানে দুটি অর্থবর্ষের জন্য রোলিং প্ল্যানটা আমাদের ইউজ হয়েছিল। সেখানে কি হলো? তাহলে এটা 1978 ডিক্লারেশন অফ প্ল্যান হলিডে আমরা জানি 1966 থেকে 69 এই 3 বছর, 3টে অর্থবর্ষের জন্য প্ল্যান হলিডে ওয়াজ এক্সিস্টিং। তাহলে এখানে ইনক্লুসিভ গ্রোথ মডেল, তাহলে ইনক্লুসিভ গ্রোথ মডেলটা কখন আছে? 2007 সালে আছে। এটা হচ্ছে 11 5 ইয়ার প্ল্যান, ইনক্লুসিভ গ্রোথ মডেল বা গ্রোথ স্ট্র্যাটেজি। তাহলে আমরা 56, তাহলে প্রথমে এ হচ্ছে 1956, রোলিং প্ল্যান হচ্ছে 1978, 66 হচ্ছে প্ল্যান হলিডে এবং ইনক্লুসিভ গ্রোথ
স্ট্র্যাটেজি হচ্ছে 2007। তাহলে আমাদের শুধু বিটাকে একটু এদিক ওদিক করতে হয়। বিটা হচ্ছে তাহলে বি আর সি এর মধ্যে শুধু অদল বদল করছে। মহালানবিস মডেল 56, প্ল্যান হলিডে তো দেখে নেই 66, তাহলে মহালানবিস মডেল 56, তারপর 66, 78 to 79, 2007, তাহলে অপশান বি এখানে যাচ্ছে। বোঝা গেল 159, ঠিক আছে। In POW, post of war camps, in POW camps during the Vietnam War, the cigarette were used as money. This is an example of যখন কোনো জায়গায় টাকার ক্রাইসিস হয় তখন কোনো একটা মূল্যকে তাকে তখন মোড অফ কারেন্সি হিসাবে ধরে নেওয়া হয়। এটা ভিয়েতনামের যে ভিয়েতনাম ওয়ারের পর ঘটনাটা ঘটেছিল, তাহলে এটা একটা মানিকে স্ট্যান্ডার্ড ধরে কমোডিটি মানি স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে। গোল্ড স্ট্যান্ডার্ড মানে গোল্ডকে তখন ব্যবহার করা হয়, গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড এগুলো নয়। ব্রিটেন উড ইনস্টিটিউশন এগুলো একটাও নয়। তাহলে অপশান এ উইল বি দ্য অ্যান্সার। 161 বলছে মার্কেট অপারেশন বাই দ্য আরবিআই ইমপ্লাইজ, মার্কেট অপারেশন খোলা বাজারে কারবার আরবিআই যে করে থাকে এটার অর্থ কী বা এর উদ্দেশ্য কী? কন্ট্রোল অফ লেন্ডিং অপারেশন বাই দ্য আরবিআই। এটার মধ্যে আরবিআই যে লেন্ডিং অপারেশন যেটা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, মানে লেন্ডিং করতে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো জনসাধারণকে যেটা ঋণ দেয় সেই পদ্ধতিটাকে কন্ট্রোল করতে চাইছে। ক্লোজার অফ ব্যাঙ্কস অন দ্য ডিরেকশন অফ এসবিআই, মানে ব্যাঙ্কে বন্ধ করার কথা বলছে। সেল অ্যান্ড পারচেস আর গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই দ্য আরবিআই, এইটা আছে একদম উত্তর। সেল অ্যান্ড পারচেস আর গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করে। এবার যদি বোথ বা এই জাতীয় অপশান থাকে তাহলে মাল্টিপল অপশান উত্তর হতে পারে, যেমন এটা হতে পারে কন্ট্রোল লেন্ডিং অপারেশন, এটার মাধ্যমে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে, মানি সাপ্লাইকে কন্ট্রোল করে, লেন্ডিংকে কন্ট্রোল করে। এইগুলো হচ্ছে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট। মেন যে প্রসিডিওর আছে সেলিং অ্যান্ড পারচেসিং অফ গভর্নমেন্ট সিকিউরিটি বাই দ্য আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর মাধ্যমে বা ব্যাঙ্কগুলোর মাধ্যমে তারা কিন্তু খোলা বাজারে কারবার ওপেন মার্কেট অপারেশনকে কন্টিনিউ করে। তাহলে তাহলে 161 অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডিউরিং ইনফ্লেশন কী হয়েছে? ক্রেডিটর্স আর লোজার অ্যান্ড বড়োয়ার আর গেনার, ঠিক আছে। ক্রেডিটর আর গেনার অ্যান্ড বড়োয়ার আর লসার, যারা বড় করে না ডিউরিং ইনফ্লেশন, যারা বড় করে তারাই সবচেয়ে বেশি গেনার হয়। তাহলে অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা এখানে বুঝে গেলাম অপশান এ। 163 দ্য সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ কি? এই যে কম্প্রাইজেস অফ কী কী, আমরা জানি পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ এ 3 টায়ার সিস্টেম। পঞ্চায়েতি রাজ ইজ এ বেসিক্যালি 3 টায়ার সিস্টেম। তাহলে সবার প্রথমে আমরা কী দেখবো হচ্ছে একটা হচ্ছে স্টেট লেভেলে থাকবে, একটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, ভিলেজ লেভেলে। ওটা প্রথমে অপশান এতে কী বলছে? ইউনিয়ন লেভেল, স্টেট লেভেল, ভিলেজ লেভেল। একদমই নয়, ইউনিয়নের সঙ্গে সেটা বলছে না। অপশান বি বলছে স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ভিলেজ লেভেল, সেটাও বলছে না, সেটা হয় না কখনো, স্টেট লেভেলের সঙ্গে ওরমভাবে হয় না। তারপর হচ্ছে স্টেট লেভেল, ভিলেজ লেভেলতে 2 টায়ার হচ্ছে, তাহলে এটা নয়। পঞ্চায়েতের দ্য ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল অ্যান্ড ভিলেজ লেভেল, একদম অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের জেলা পরিষদ দেখতে পাই, ব্লকে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সমিতি দেখতে পাওয়া যায়, আর গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভিলেজ লেভেল। তাহলে 3 টায়ার সিস্টেম। গ্রামে হলো গ্রাম পঞ্চায়েত, ব্লকে হলো পঞ্চায়েত সমিতি এবং ডিস্ট্রিক্টে জেলা পরিষদ। এই 3 টায়ার সিস্টেম। 124, তাহলে অপশান ডি। 163 হলো 163 হচ্ছে অপশান ডি। প্রেজেন্টলি দ্য মোস্ট কমন টুল উইথ আরবিআই টু ইনফ্লুয়েন্স ইন্টারেস্ট রেট ইন দ্য কান্ট্রি ইজ ব্যাঙ্ক রেট, রেপো রেট, এক্সচেঞ্জ রেট, ট্রেজারি বিল রেট। ট্রেজারি বিল রেট ওটা এইভাবে ইউজ করে না আরবিআই ইনফ্লুয়েন্স ইন্টারেস্ট রেটকে, কারণ হচ্ছে এটা হচ্ছে সরাসরি মানি বিলের মনিটারি পলিসির অংশ নয়, ট্রেজারি বিল দিয়ে সেটা করে না। তাহলে কি অপশানগুলো হচ্ছে ব্যাঙ্ক রেট, রেপো রেট এবং হচ্ছে এক্সচেঞ্জ রেট। এবার রেপো রেট এবং ব্যাঙ্ক রেটের মধ্যে একটু কন্ট্রাডিক্ট হয়, দুটোর পারপোজটা শুধু তফাৎ হচ্ছে দুটি জায়গায়। একটা হচ্ছে টেনিওর, আর একটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট হবে কি হবে না। ব্যাঙ্ক রেটের হচ্ছে লং টার্ম, মানে এর প্রভাবটা ধীরে আসবে, উইদাউট এটা
উইদাউট এনি সিকিউর বা কোনো রকম জমা ছাড়াই এই পদ্ধতিতে কন্টিনিউ হয়। আর এদের রেপো রেট কিন্তু ইমিডিয়েট ইফেক্ট দেয়। তাহলে এইখানে কোশ্চেনটা বুঝতে গেলে আমাদের প্রশ্নটার মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে। প্রশ্নটাই কিন্তু প্রশ্নটা এই মুহূর্তে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে বলছে প্রেজেন্টলি দ্য মোস্ট এই মোস্টটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী আছে, যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে রেপো রেট, কারণ হচ্ছে রেপো রেটে ইমিডিয়েট ইফেক্ট দেবে, বিকজ অফ এটা হচ্ছে শর্ট টার্ম পলিসি। ওভারনাইট একটা এখান থেকে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এই আরবিআইয়ের কাছ থেকে ওভারনাইট একটা ঋণ পেতে পারে, তাই সেটা হচ্ছে রেপো রেট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল। 165 নম্বর আমরা উত্তরে যাব। ডেফিসিট ফিন্যান্সিং ইজ অ্যাকিন টু, ডেফিসিট ফিন্যান্সিং বলতে তুমি যেটা বলতে চাইছো, দ্য ফাইন্যান্সিং দ্য বাজেটারি ডেফিসিট থ্রু পাবলিক লোনস অ্যান্ড ক্রিয়েশন অফ নিউ মানি। ঠিক আছে, আর একটা কী বলছে, দ্য এক্সপেন্ডিচার হুইচ ইজ এক্সেস দ্য কারেন্ট রেভিনিউ অ্যান্ড পাবলিক বার্ডেন। আচ্ছা, তাহলে বিটা তো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, বিটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তোমার এক্সপেন্ডিচার বেশি আছে, তোমার যে আর্নিং আছে, ঠিক আছে, আর্নিংয়ের চেয়ে যেটা বেশি আছে সেটাতে অবশ্যই সে ডেফিসিট ফিন্যান্সিং। প্রথমটা যেটা বলছে ফিন্যান্সিং দ্য বাজেটারি ডেফিসিট, বাজেটে অবশ্যই ডেফিসিট আছে, থ্রু পাবলিক লোনস অ্যান্ড ক্রিয়েশন অফ নিউ মানি, ক্রিয়েশন অফ নিউ মানি। তাহলে আমরা কী কী বুঝলাম এখানে, একটা ডেফিসিট রয়েছে বাজেটে, আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা বাজেটে দেখছি একটা অতিরিক্ত খরচ হচ্ছে, এবং সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা কী ব্যবহার করবো, কী সমাধান হিসাবে ব্যবহার করছি, সেটা হচ্ছে পাবলিক লোনস নিচ্ছি, এবং একই সাথে ক্রিয়েশন অফ নিউ মানি, নতুন মানি মিন্টিং করছি যে গ্যাপটাকে পূরণ করার জন্য। তাহলে এইগুলো হচ্ছে ডেফিসিট ফিন্যান্সিংয়ের এক একটা অঙ্গ। ঠিক আছে, এটা তাহলে অপশন এ বি দুটোই হবে। তাহলে 165 উত্তর হচ্ছে এ অ্যান্ড বি বোথ। আমরা এবার পরের কোয়েশ্চেন 166 ফাইন্ড আউট দ্য অড ওয়ান আউট, এদের মধ্যে কোনটা অড সেটা বার করতে বলেছে। তোমরা অপশানগুলো একবার দেখে নাও। এখানে মূলত ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে এটাকে এলিমিনেশন করা হচ্ছে। আমরা জানি যে ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এইগুলো সকলে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স, এইগুলো সকলে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। হোয়ারএস গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এখানে জিএসটি হবে অ্যান্সার। তাহলে অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 167 কোশ্চেনটা একটু পজ করে দেখে নাও। এখানে কি বলছে, হ্যাঁ, এখানে ডিক্লেয়ার করে যে ভারতবর্ষ চতুর্থ লার্জেস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হোল্ডার, কার পরে চায়না, জাপান, সুইজারল্যান্ড। ভারতের স্থান চতুর্থ, পঞ্চমটা হচ্ছে রাশিয়া। তাহলে টোটাল হলো 5টি দেশের নাম হলো। এবার কোশ্চেনটা একটা অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল কোশ্চেন, এইগুলো অ্যান্সার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি সঠিক ডেটা না জানা থাকে। তাই পরীক্ষার আগে ইকোনমিক ডেটা বা ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ারের কম্পাইলেশন পড়ে যাওয়াটা উচিত বলে আমার মনে হয়। এটার অ্যান্সার হবে অপশান এ, 13.2 মাস, 2 মাসের ইম্পোর্টের একটা ইকুইভ্যালেন্ট তার ফরেন এক্সচেঞ্জ জমা আছে, এটা হচ্ছে অ্যান্সার। 168 দ্য প্র্যাকটিস অফ ইউজিং ফিসকাল অ্যান্ড মনিটারি পলিসি টু স্টেবিলাইজ দ্য ইকোনমি ইজ নোন অ্যাজ। এক নম্বর হচ্ছে লেইসেস ফেয়ারে ইকোনমি, এটা একদমই নয়। এটা সবসময় যেসব ভোগবাদের বিষয়গুলো চলে বা ভোগবাদ বিষয় বা ভোগবাদের অর্থনীতি যেগুলো, সেখানে এগুলো চলে, তাই এটা একদমই নয় যে সম্পূর্ণ মার্কেট ইকোনমি ভিত্তিক, তাই এটা নয়। ফাইন টিউনিং অফ ডিম্যান্ড, এই সমস্ত ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, অর্থাৎ যে কোনো দেশের ফাইন্যান্সিয়াল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্ট মেন কাজই হচ্ছে দেশের ডিমান্ডকে ম্যানিপুলেট করা। দেশের ডিমান্ডের এবং সাপ্লাই যদি টিউনিং যদি ঠিকঠাক থাকে, তাহলে দেশের সমস্ত অর্থনীতি স্মুথ রান করবে। আচ্ছা, সাপ্লাই সাইড ইকোনমিক্স, শুধু সাপ্লাই সাইড কি এরমভাবে হয় না, সবসময় ডিমান্ডকে, যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে সবসময় বুঝতে পারি আমাদের দামটাও বাড়তে থাকে। তাই এই পলিসিটা এই কারণেই হয়। মনিটারিজম এটা নয়, একদমই নয়। তাহলে অপশান বি এখানে হচ্ছে রাইট অ্যান্সার। 169 রেট অফ ইন্টারেস্ট রেট ইজ বিং রেডিউসড ইন ইন্ডিয়া, রেট অফ ইন্টারেস্ট রেট ইজ বিং রেডিউসড, কমানো হচ্ছে। 1 নম্বর অপশানটা কী আছে, টু রেডিউস দ্য বার্ডেন অফ পাবলিক ডেট,
টু ক্রিয়েট ইজি ক্রেডিট ফেসিলিটিস, টু অ্যালাইন দ্য ইন্টারেস্ট রেট স্ট্রাকচার উইথ ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেটস, টু কন্ট্রোল দ্য ইনসাইড ট্রেডিং অফ শেয়ার। তাহলে এখানে আমরা যদি খুব ভালো করে দিই, বর্তমান ব্যাংকিং পরিকাঠামো যদি আমরা দেখি ভারতবর্ষে, তা সবসময় বৈদেশিক বা সারা বিশ্বের অর্থনীতির সঙ্গে লিঙ্কড হয়ে আছে এবং সেটা ম্যানেজড ওয়েতে। এই ব্যাংক, দেশের কেন্দ্রীয় ব্যাংক সবসময় আমাদের ব্যাসেল নর্মস দ্বারা পরিচালিত হয় বা পরিচালিত হওয়ার চেষ্টা করা, কিছুটা ইমপ্লিমেন্ট হয়, কিছুটা ম্যানেজ করা হয়। তাই আমাদের অপশন সি সবসময় রাইট অ্যান্সার, কারণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বা ওয়ার্ল্ডের যে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক যেগুলো আছে তার সঙ্গে অ্যালাইনমেন্টে থাকে। তাহলে দেশের সঙ্গে যদি কোনো একটা দেশের ইন্টারেস্ট রেট ঠিকঠাক থাকে, তাহলে ইনভেস্টমেন্টের সঙ্গে কিন্তু একটা নিগুড় বা একটা ডিপ রিলেশনশিপ আছে। তাই এই ফ্যাক্টরটা মাথায় রেখে সবসময় বৈদেশিক বাণিজ্য এবং দেশের মনিটারি পলিসিকে একসাথে এক সুতোই বাঁধা হয়। ঠিক আছে, কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা আমি এই বিষয়ে কথা বললাম। 170 নম্বর, ইন্ডিয়া ফেসড এ সিরিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম ইন, একদম চোখ কান বুঝে 1990-91 এই সময়টাতে রাও মনমোহন মডেল এসেছিল। ঠিক আছে, এই ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিসকে কাটানোর জন্যই ভারতবর্ষ IMF থেকে প্রচুর পরিমাণে ঋণ নেয় এই ক্রাইসিসকে দূর করার জন্য, এবং ভারতবর্ষ তারপর থেকে LPG মডেলকে অ্যাপ্লাই করলো বা ইনকর্পোরেট করলো। এবার 171 নম্বর কোশ্চেন আমরা যাব। এখানে দ্য টেলার্স রুল ইন দ্য মনিটারি পলিসি স্পেসিফাইজ দ্যাট ইফ ইনফ্লেশন রাইজ বাই 1% পয়েন্ট। আচ্ছা, টেলার্স রুলটা কি বলছে, যেখানে টেলার্স রুলের সঙ্গে ইনফ্লেশনের একটা সম্পর্ক আছে। ওই টেলার্স রুল সবসময় ইনফ্লেশনের বিষয়ে রিগার্ডিং ইনফ্লেশন আমাদের বলা হয়, যদি নমিনাল রেটকে, এই রুলে বলা হয় যদি নমিনাল রেটকে অলওয়েজ ইনফ্লেশন রেটের চেয়ে বেশি থাকে, নমিনাল ইন্টারেস্ট রেট যেটা আছে সে দেশের, সেটা যদি ইনফ্লেশনের চেয়ে বেশি হয়, তাহলে ইনফ্লেশন স্টেরিলাইজ হয় বা ইনফ্লেশনের গুরুত্ব কমে যায় বা ওর ক্ষয় হয়। যদি ইনফ্লেশন যদি কোথাও 6% হারে চলে, নমিনাল রেট সবসময় বেশি থাকবে, 7 হবে। ঠিক আছে, বোঝার সুবিধার্থে বলা হলো। তাই অপশানগুলো পজ করে যদি দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান এ, এখানে টেলার প্রিন্সিপালটা বলে দেওয়া আছে, এটা একটু পজ করে দেখে নেওয়া যেতে পারে। 172, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, এটা কার সঙ্গে রিলেটেড জিজ্ঞাসা করেছে। কৌশল যোজনা সবসময় তার ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট হবে এবং তার সাথে প্লেসমেন্ট হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে অপশান বি একদম চোখের সামনে রয়েছে, তাহলে অপশান বি এখানে অ্যান্সার, অন্য কোনো অপশানে চোখ যাবেই না। এখানে বাজেট ডেফিসিট ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট রেভিনিউ ডেফিসিট, ক্যাপিটাল বাজেট ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, ইন্টারেস্ট পেমেন্ট অন পাবলিক ডেট। বাজেট ডেফিসিটের যখন বাজেট হয়, আমরা কি রেভিনিউ থাকে, ক্যাপিটাল থাকে, দুটো একদম থাকে। রেভিনিউ বিষয়টা হচ্ছে ডেলি ট্রানজাকশান বা ডেলি অপারেশনাল কস্টকে মেনটেন করে। ক্যাপিটাল হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিসের সঙ্গে রিলেটেড। এই দুটো অপশান বাজেটের অংশ, কনফার্ম। তাহলে এ বি আছে। তাহলে এবার বি আর সি অ্যান্ড ডি, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট কখনোই বাজেট যখন ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশনে ব্যালেন্স অফ পেমেন্ট কখনো আসবে না, কারণ ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ এক্সটার্নাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত বা এক্সটার্নাল বিজনেস অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত। তাই সরাসরি ব্যালেন্স অফ পেমেন্ট এখানে যুক্ত হবে না, তাহলে এটা বাদ গেল। ইন্টারেস্ট পেমেন্ট অন দ্য পাবলিক ডেট, কারণ হচ্ছে একটা বাজেটে আমরা যখন এক্সপেন্ডিচার হয়, তখন একটা বড় অংশ ইন্টারেস্ট পেমেন্টে যায়, তাহলে এটাও অংশ, তাহলে অপশান সি এখানে অ্যান্সার হবে। India has been able to resolve to a large extent the trilemma of famed impossible trinity by, আচ্ছা, ইম্পসিবল ট্রিনিটি বলে একটা বিষয় আছে। ইম্পসিবল ট্রিনিটি মানে কোনো একটা দেশের এমন কিছু সিচুয়েশান তৈরি হয়, মানে এমন কিছু ফিনান্সিয়াল এলিমেন্টের উপদ্রব হয়, যার ফলে সেই দেশে ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যেতে পারে। কিন্তু ভারতবর্ষ কোন এক জাদু বলে এমন কি পদ্ধতি অবলম্বন করলো যাতে করে এই ইম্পসিবল ট্রিনিটির অবস্থান বা প্রভাব ভারতবর্ষে পড়ল না।
এটাই কোশ্চেনটা জানতে চাইছে। ইম্পসিবল ট্রিনিটি প্রত্যেকটা দেশের জন্য ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে আসে, এটা মেন কথা। এবার ইম্পসিবল ট্রিনিটির মধ্যে ফ্যাক্টর কী কী আমরা এটা জানবো, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষ কীভাবে করলো সেটাও আমরা জানবো। এইটা পড়ার জন্য এটাকে আমরা একটু টেক্সটের মতন করে একটু পড়ে নিই, তাহলে বুঝতে পারা যাবে ইম্পসিবল ট্রিনিটি বিষয়টা কী। Impossible Trinity or Mundell-Fleming trilemma is an economic theory stating that it is impossible for a country to have all three of the following at the same time. এই তিনটি বিষয় যদি একই সাথে ঘটনাটা ঘটে থাকে তখন ইম্পসিবল ট্রাইলেমা বিষয়টা ঘটে থাকে বা ট্রিনিটি ঘটনাটা ঘটে থাকে। একটা হচ্ছে ফিক্সড ফরেন এক্সচেঞ্জ রেট। যদি ফিক্সড ফরেন এক্সচেঞ্জ রেট থাকে তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট, অর্থাৎ নো ক্যাপিটাল কন্ট্রোল থাকবে না। নো ক্যাপিটাল মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ভারতবর্ষে ব্যালেন্স অফ পেমেন্টে ক্যাপিটাল অ্যাকাউন্টটাও ফুল কনভার্টেবল হবে, ঠিক আছে। এটা হলো অ্যান ইন্ডিপেন্ডেন্ট মনিটারি পলিসি কিন্তু ভারতবর্ষে আমরা কি আরবিআই কিন্তু মনিটারি পলিসিকে কন্ট্রোল করে। এইখানেই আমরা দেখছি এই তিনটে বিষয় জেনে নিলাম। এই তিনটে বিষয় এখানে ভারতবর্ষ, এই তিনটে বিষয় কিন্তু ভারত তো নেই, ভারত সেটাকে নিজের মতন করে অল্টার করেছে। ভারতবর্ষ কী করেছে, ইন্ডিয়া হ্যাজ বিন এবল টু, এটা বলেছে। এবার আমরা পড়বো কী কী অপশানগুলো। অল্টারিং ফিক্সড রেট, হ্যাঁ ভারতবর্ষ তো ফিক্সড রেট তো করেছে। দ্বিতীয় হচ্ছে দ্য কম্বিনেশন অফ ম্যানেজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড পার্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট কন্ট্রোল, হ্যাঁ অবশ্যই করেছে। ম্যানেজ করে ফ্লেক্সিবিলিটি, ফরেন এক্সচেঞ্জ রেটকে ফ্লেক্সিবল করেছে, এবং পার্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্টকে ফুল কনভার্টিবল হয়, সেটা ম্যানেজড ফ্লোটিং স্তরে আছে। তাহলে এটাও একটা অবশ্যই এটা এটাও রিজন। অল্টারিং মানি সাপ্লাই অ্যান্ড রিমুভিং ডিস্টরশন ইন দ্য মার্কেট, না এরকম কোনো নয়। অল্টারিং মানি সাপ্লাই তো চেঞ্জ করে, মানে এটা আমরা যখন মনিটারি পলিসি সেটা করে। রিমুভিং ডিস্টরশন ইন দ্য মার্কেট এরকম নয়। বরোয়িং ফ্রম IMF, না এটা নয়। তাহলে এই যে বি অপশনটা এখানে মোর কারেক্ট। দুটির মধ্যে এটা হচ্ছে মোর ওয়াইড এবং এটা মোর কারেক্ট। দ্য কম্বিনেশন অফ ম্যানেজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড পার্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট কন্ট্রোল, তাহলে দুটোই কী বিষয়, একটা হচ্ছে ফিক্সড ফরেন কারেন্সি রেট, তারপর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে মুভমেন্ট যাতে একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট থাকে, এই দুটো বিষয়। এবং আর একটা বিষয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনিটারি পলিসিও যাতে সম্পূর্ণ স্বাধীন থাকে, মানে মনিটারি পলিসিতে কোনো রকম বিধিনিষেধ থাকবে না। কোনো সে মনিটারি পলিসি ডাইরেক্ট বিদেশের মানে বা বৈশ্বিক বা গ্লোবালাইজেশনের ফলে সম্পূর্ণ মনিটারি পলিসিটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের রুল দ্বারা নির্ধারিত হবে, ঠিক আছে। ভারতবর্ষ সেটাকে একটা ম্যানেজ পদ্ধতি। আমরা এই কোশ্চেনটা অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম 194 নম্বরের কোশ্চেনেও সেরকমই একটি কোশ্চেন এসেছে, আমরা সেটা একবার দেখে নেব। ইম্পসিবল ট্রিনিটি ডিসঅ্যালাউজ সাইমুলটেনিয়াস অ্যাচিভমেন্ট অফ, এই ইম্পসিবল ট্রিনিটিটা কীরকমভাবে কম্পোজিশনটা হয় সেটা জানতে চাইছে। অপশানগুলো দেখলে বোঝাতে আমরা তিনটে জিনিস জানি। একটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট, এটা থাকবে। মনিটারি ইন্ডিপেন্ডেন্স থাকবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেনিং অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন থাকে। এইখানে এই কোশ্চেনটা যখন আমরা অপশানগুলো দেখলাম, অপশানগুলো ভীষণ কনফিউশন লেগেছে, এবং যে দুটি অপশানের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রাডিক্ট করছে সেটা হচ্ছে বি এবং সি। কোশ্চেনটা দেখলে বোঝা যাচ্ছে এক্সচেঞ্জ রেট এটা ফিক্সড, একটা হচ্ছে স্টেবিলিটি। মনিটারি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট ইন্টিগ্রেশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল মার্কেট ইন্টিগ্রেশন। অ্যাকাডেমিক্যালি ক্যাপিটাল মার্কেট ইন্টিগ্রেশন ইজ মোর কারেক্ট। ফিক্সড বা স্টেবিলিটি এই দুটোর মানেই এক। মনিটারি ইন্ডিপেন্ডেন্স এক। ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেনিং অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন, আমরা এখানে অপশান সিটাকেই এখানে যথাযুক্ত বলে মনে করছি, এবং WBPSCও এটাকে অপশান সি থেকে গ্রহণ করেছে। তাই 194 হচ্ছে এখানকার অ্যান্সার। ওয়ান অফ দ্য ফলোয়িং সেক্টর ওয়াজ দ্য লিস্ট ইম্প্যাক্টেড বাই দ্য COVID-19 প্যান্ডেমিক রিলেটেড টু ডিসরাপশন। COVID-19 সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত সেক্টর কোনো, এগ্রিকালচার সেক্টর। এটা ভাবার কিছু নেই, দেখারও কিছু নেই। 176 মনিটারি পলিসি রিলেটিভ স্ট্রেংথ
ইন টাইমিং বিজনেস সাইকেল ডিপেন্ডস অন, আচ্ছা, বিজনেস সাইকেল বাণিজ্য চক্র সেটা কীভাবে মনিটারি পলিসি ইনফ্লুয়েন্স করে, তার স্ট্রেংথে কীভাবে ইনফ্লুয়েন্স করছে। ডিগ্রি অফ ওপেননেস অফ দ্য কান্ট্রি, ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি অফ ফরেক্স রেট, সাইজ অফ দ্য ইন্টারেস্ট ইলাস্টিসিটি অফ মানি ডিম্যান্ড। আচ্ছা, ওপেননেস বাণিজ্য চক্রকে মেনটেন করার জন্য চারটি, আসলে বাণিজ্য চক্রের বিষয় যেটা আছে, কোনো একটা দেশের সঙ্গে যদি একাধিক দেশের ব্যবসা বাণিজ্য চলতে থাকে তার চারটে সাইক্লিক্যাল অবস্থার পরিবর্তন ঘটে। ভালো মানে একদম রিসেশন হতে পারে এবং ইনফ্লেশন হতে পারে, এবং ধীরে ধীরে সেই অবস্থা থেকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। এই চারটে সাইকেল বা চারটে পদ্ধতি অবলম্বন হয়ে থাকে, বা চারটি স্টেজ পাস থ্রু করে কোনো একটা দেশে বাণিজ্য সাইকেল। সেখানে ডিগ্রি অফ ওপেননেস অফ দ্য কান্ট্রি, এটা অবশ্যই সেটা দেশের, সেই জন্য এটা সম্ভব হয়েছে। আর ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি অফ ফরেক্স রেট, এটাও হয়। তাহলে অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। Under a managed float exchange rate system, RBI can intervene the foreign exchange market. আচ্ছা, ম্যানেজ ফ্লোট এক্সচেঞ্জ রেট সিস্টেমে আরবিআই ক্যান ইন্টারভেন, আরবিআই কীভাবে সেটা ইন্টারভেন করছে। স্মুথ শর্ট রান ফ্লাকচুয়েশন ইন এক্সচেঞ্জ রেটস, কন্ট্রোল ইনফ্লেশন, ইনক্রিজ ডিম্যান্ড, ডিক্রিজ দ্য সাপ্লাই অফ মানি। ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে আরবিআই কীভাবে সেটাকে ইন্টারভেন করছে। স্মুথ অ্যান্ড শর্ট রান ফ্লাকচুয়েশন ইন এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে অ্যান্সার। 178 আমরা যাব। হোয়েন আরবিআই অ্যানাউন্সেস অ্যান ইনক্রিজ ইন সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, ইট মিনস, যদি ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দেয় তাহলে অবশ্যই কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তাদের যে গ্রাহক যাদের আছে তাদেরকে কম মানি লেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 179, ইন ইন্ডিয়া হুইচ ওয়ান দ্য ফলোয়িং ফর্মুলেটস দ্য ফিসকাল পলিসি কে তৈরি করে। ফিসকাল পলিসি হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স সবসময় ফিসকাল পলিসি, আর মানিটারি পলিসি আরবিআই। ফিনান্স কমিশন কী কাছে, কোনো একটা দেশের অর্থনৈতিক সম্পদ সারা দেশের মধ্যে বন্টন করা এবং তাদের চাহিদাকে ম্যানেজ করা, এইগুলোই আছে, সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশনের কাজ। তাহলে হয়ে গেল, তাহলে আমাদের এখানে অ্যান্সার হলো অপশান বি। 180 নম্বর প্রশ্নটা আমরা যাব। দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাঙ্ক লেন্ডস কমার্শিয়াল ব্যাঙ্ক নোন অ্যাজ, যে হারে কেন্দ্রীয় ব্যাঙ্ক যে হারে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় তার নাম কী আছে। রিজার্ভ রেট, ডিসকাউন্ট রেট, এসএলআর, আর খোলা বাজারে কারবার। ওপেন মার্কেট খোলা বাজারে কারবার, এটা হবে না, 180টা বাদ যাবে নিঃসন্দেহে। রিজার্ভ রেট সেরকম তো কিছু আমার এই মধ্যে জানা নেই। ডিসকাউন্ট রেট, এই ডিসকাউন্ট রেটেই দিয়ে থাকে, তাহলে অপশান সি হলো এটা অ্যান্সার। আর এসএলআরটা কখন, এসএলআর বাণিজ্যিক ব্যাঙ্কগুলো তার নিজের কাছেই তিনটি জিনিস, একটা হচ্ছে সার্টিফিকেট বা যে সিকিউরিটিস, গোল্ড এবং ক্যাশ, এই তিনটে বিষয় নিজের কাছেই জমা রাখে সরাসরি। তার যে এনডিটিএলের 25 to 40% তার কিন্তু নিজের কাছে জমা রাখে, যাতে করে এটা বেসিক্যালি শক অ্যাবজর্বার হিসাবে কাজ করছে এসএলআর, ঠিক আছে। তাই ওটা কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটার জন্য ঋণ দেওয়ার সময় কোনো সরাসরি কোনো সম্পর্ক নেই। তাহলে 180 অ্যান্সার হবে সি। Banks are required to maintain a certain ratio between cash in hand and total asset. This is called, এইটা কিছুক্ষণ আগে বললাম, একদম চোখ কান বন্ধ করে এসএলআর। যদি কোনো জায়গাটা বুঝতে না পারে সেই জায়গাটা পজ করে একটু না কোশ্চেনটা দেখবে, কোশ্চেনটা বারবার রিভাইজ করলে বা পড়লেই না বুঝতে পারা যাবে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, তাহলেই হয়ে যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য ট্রু ইন্ডেক্স অফ ইকোনমিক গ্রোথ। কোনো একটা দেশের ইকোনমিক গ্রোথ হচ্ছে সেটা বোঝার সবচেয়ে সহজ সত্যিকারের ইন্ডেক্স কোনটা।
আমরা সেটা সকলেই জানি, মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম, সেটা হচ্ছে কোনো একটা দেশের ট্রু গ্রোথের অ্যাকচুয়াল ইন্ডেক্স। এখানে আমরা শুধু পার ক্যাপিটা ইনকাম কোথায় আছে দেখে নেব। আমরা অপশান বিতে দেখতে রিয়েল পার ক্যাপিটা ইনকাম, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পড়াশোনাটা এইভাবে আমাদের করতে হবে, আমরা শুধুমাত্র এই অপশানের ভিতর যাব না, আমাদের উত্তরটা মাথায় গেঁথে থাকবে, আমরা শুধু সেই কী টার্মটা খুঁজবো, আমাদের প্রিপারেশান প্র্যাকটিস এই লেভেলে থাকবে। মানে আমাকে 4টে অপশানকে পড়বো তারপর ভাববো, এরকম করলে হবে না। আমি পরীক্ষা দিতে গেছি, আমার প্রস্তুতি থাকবে, বিহীনভাবে পরীক্ষা দেওয়াটা উচিত নয়। 183 নম্বর, ইন ইন্ডিয়া দ্য মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম, মেন সোর্স কোথা থেকে আছে ন্যাশনাল ইনকামের? আমাদের প্রায় 50% কন্ট্রিবিউশন কোথা থেকে আসে? টার্সিয়ারি সেক্টর থেকে। তাহলে এই আর প্রাইমারি সেক্টর থেকে অনলি 17%। সো টার্সিয়ারি সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি মেন সোর্স। আর যদি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, তাহলে প্রাইমারি সেক্টর, সে হয়তো 50%-এর অধিক এমপ্লয়মেন্ট জেনারেশন করে, কিন্তু ইকোনমিতে জিডিপিতে কন্ট্রিবিউশন অনলি 17 বা 17%, বিলো 20%। সো এখানে একটা প্রশ্ন আসে যে ভারত, চীন, এই সমস্ত দেশগুলো একই সাথেই তো প্রায় স্বাধীনতা পেয়েছে, বা কিন্তু তাদের অর্থনীতি, তারা বর্তমানে ডেভেলপ নেশন। ভারত, চীন, জাপান, এগুলো সাউথ কোরিয়া, এগুলো কিন্তু ডেভেলপ নেশন, কিন্তু ভারতবর্ষ এখনও পর্যন্ত উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি কেন? এইটা প্রশ্নটা অনেক সময় আসে। তার যে মেন কারণটা আমি বলেই দিচ্ছি। আমাদের ভারতবর্ষে যে 3টে সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এবং থার্ড হচ্ছে টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর। ভারতবর্ষে যে ট্রানজিশনটা ঘটেছে, প্রাইমারি সেক্টর থেকে আমরা টার্সিয়ারি সেক্টরে চলে যাই বাই স্কিপিং কোনটা? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আমরা কিন্তু সেভাবে গুরুত্ব দিতে পারি, তার যে বেনিফিট, আমরা ভারতবর্ষের সামগ্রিক অর্থনীতিতে তার বেনিফিটগুলো আসেনি। তার ফলস্বরূপ ভারতবর্ষ স্টিল স্ট্রাগলিং, যেখানে তাদের যে ডেভেলপমেন্টটা ঘটেছে বাকি অন্যান্য দেশগুলোতে, চীন, জাপান, এরা কিন্তু স্মুথ ডেভেলপড হয়েছে, তাই তারা বর্তমানে তারা ডেভেলপড নেশন, বাট আমরা এখনও ডেভেলপিং নেশন। ঠিক আছে, আমরা 184 এটা হচ্ছে কম্বিনেশন তৈরি করতে বলছে। আচ্ছা, রাংরাজন কমিটি কি বলছে? ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস নিয়ে হয়তো তার কোনো কন্ট্রিবিউশন আছে। কেলকার কমিটি ট্যাক্স রিফর্ম, আমরা জানি বিজয় কেলকার, ট্যাক্স রিফর্ম মানে হচ্ছে, আমরা এখানে জিএসটির আমরা কথা শুনেছি, তারপর যে তারাপুর কমিটি ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি আমরা দেখেছি, এটা ঠিক আছে। চক্রবর্তী হচ্ছে পাওয়ার সেক্টর রিফর্ম কমিটি, এটা হচ্ছে চক্রবর্তী। এবার আমরা 185 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ বেসড অন। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু দুটি বেশ টুইস্ট আছে। একটা হচ্ছে সিম্পল হ্যারোড-ডামর মডেল, সলো মডেল, দ্য সিম্পল ভ্যারিয়েন্ট অফ দ্য হ্যারোড-ডামর মডেল, লিওনটিয়েফ মডেল। ঠিক আছে, আচ্ছা, এটা একটা বিষয়টা হচ্ছে একটু দেখে নিই। এটা অপশান সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। সিম্পল হ্যারোড-ডামর মডেল কিন্তু পিএসসি অ্যান্সার নেয়নি, অ্যান্সারটা হচ্ছে অপশান সি। অনেক সময় অপশান, এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা যখন পড়াশোনা করে দেখেছি, লিওনটিয়েফ মডেলটা আমরা এখন 5th 5-year প্ল্যান্সে আমরা দেখেছিলাম। এটা ফার্স্টটা হচ্ছে হ্যারোড-ডামর মডেল, বাট সিম্পল ভ্যারিয়েন্ট। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। 186 কোশ্চেনটা দেখব। ইন্ডিয়া ফার্স্ট উইটনেস পজিটিভ ট্রেড ব্যালেন্স, কখন ভারতবর্ষ প্রথম ব্যালেন্স অফ পেমেন্টে একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পেয়েছিল? ঠিক আছে, এবার বলে এখানে একটা কিছু স্টেজ আছে ভারতবর্ষে। প্রথম যখন ভারতবর্ষের যদি ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেজগুলোকে আমরা ডিকেড ওয়াইজ অ্যানালিসিস করে আমরা দেখতেও, প্রথম হয়তো 1950 থেকে 70 পর্যন্ত তখন একটা নেগেটিভ ট্রেন্ড ছিল। 70 দশকে এসে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা পজিটিভ ট্রেন্ড দেখতে পেলাম। আবার 90 দশক থেকে আমরা এসে রিসেশনের একটা সিচুয়েশান তৈরি হলো।
এবং পরবর্তীকালে আবার ধীরে ধীরে রিকভার করলো আফটার 2000, মানে 2000 যে নতুন মিলেনিয়াম চালু হলো তখন আমরা দেখতে আবার একটা পজিটিভ ট্রেন্ড আস্তে আস্তে চালু হওয়ার প্রবণতা চালু। এখানে তাহলে প্রথম যেটা পজিটিভ ট্রেন্ড চালু হয়েছে 1970-এর দশক প্রথমবার হলো। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 187, মিউচুয়াল ফান্ড ইজ রেগুলেটেড বাই ইন্ডিয়া বাই হুইচ অফ দ্য ফলোইং। ওটা সেরি হবে না, সেবি হবে। ঠিক আছে, তাহলে এটা আরবিআই এবং সেবি দুজন মিলেই করে থাকে। অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এটা গাইডোরটি রুল ইজ অ্যাসোসিয়েটেড উইথ গাইডোরটি রুল। এখানে কিছুটা এক্সপ্লেনেশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটি পড়ে নেওয়া যাক। গাইডোরটি গ্রিনস্প্যান রুল ইজ এ গাইডলাইন অফ ডেভেলপিং কান্ট্রিজ রিগার্ডিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ইট স্টেটস দ্যাট এ কান্ট্রিজ রিজার্ভ শুড বি এনাফ টু কভার অল ফরেন ডেট অব্লিগেশন ফেলিং ডিউ উইদিন 1 year, মানে 1 বছরের মধ্যে যে ফরেন ডেটগুলো হয়েছে সেই ডেটগুলো থেকে মুক্তি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। মানে এটা কুইকভাবে আমি একটা রিকভারি হবে, কুইক রিকভারি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে আমরা কুইক রিকভারি করব। এটা হচ্ছে মেন বিষয় গাইডোরটি রুল। তাহলে আমরা প্রথম এ হচ্ছে ফরেক্স রিজার্ভ বা রিজার্ভ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে উত্তর। বাকিগুলো দেখার আর কোনো দরকারই নেই। ঠিক আছে, আমাদের এখানে একটা কিছুদিন আগে বা এই অতি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যে আমরা ভেনেজুয়েলার সঙ্গে ইউএসের প্রেসিডেন্টের একটা বনিবনার একটা ইস্যু তৈরি হয়েছে। ঘটনার আন্তর্জাতিক মহলে বেশ নাড়া দিয়েছে ঘটনাটা। সেক্ষেত্রেও কিন্তু যে আমরা অর্থনীতিবিদরা পর্যালোচনা করে দেখিয়েছেন যে আমেরিকান অর্থনীতি বা ফরেক্স রিজার্ভসে কিছু ঘাটতি আছে। আমেরিকান যে ফিনান্সিয়াল পলিসি যেটা তারা ফলো করছে, তারা অতি দ্রুত এই পাবলিক ডেটকে তারা কমাতে চাইছে। তারা সেজন্য অ্যাগ্রেসিভ ফিনান্সিয়াল পলিসি এবং তারা যে কূটনৈতিক লেভেলে কিন্তু অতি অ্যাগ্রেসিভ মডেলকে তারা এখন বর্তমানে ফলো করছে। আমরা দেখছি তারা গ্রিনল্যান্ডকেও নিজেদের ক্লেম করছে। এগুলোকে ভেবে দেখা দরকার। এগুলো এদের যখন আমরা ভেতরে অ্যানালিসিসটা দেখব, এখানে ইকোনমিকের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। ভেনেজুয়েলা এখানে আছে অন্যতম সোর্স অফ আকরিক অয়েল বা খনিজ তেলের একটা বিশাল ভাণ্ডার খনিজ তেল। তাহলে এই যে খনিজ তেলে কোনো একটা দেশের অধিকার নেওয়া বা একটা কবজা করার অর্থ হচ্ছে সেই দেশে প্রাকৃতিক সম্পদের উপর একটা অধিকার ভোগ করা। তাহলে এই আকরিক তেলকে ব্যবহার করে কোনো একটা দেশ তার ইমিডিয়েট যে পাবলিক ডেট আছে সেটাকে কমাতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গাইডোরটি রুল, এটাকে মোটামুটি ফলো করা হচ্ছে। এই ভেনেজুয়েলার কথা বলতে আর একটা প্রশ্ন অনেক সময় দেখি আসে, ডাচ সিনড্রোম এটা অর্থনীতিতে কখন দেখা যায়? ডাচ সিনড্রোম। ঠিক আছে, এই কোশ্চেনটা কেউ যদি জানো তোমরা একটু জানিয়ে দিও, উত্তরটা জানিয়ে দিও। 188 হলো আমাদের 189। The rupee was made convertible on current account of balance of payment. রুপিকে কারেন্ট অ্যাকাউন্টে কনভার্টিবল করে দেওয়া হলো। সেটা কখন হলো? 1994 সালে হয়েছিল। ঠিক আছে, এসএস তারাপুরের রেকমেন্ডেশন ছিল সেখানে ক্যাপিটাল অ্যাকাউন্টকেও যাতে ফুললি কনভার্টেবল করা হয়। কারেন্ট অ্যাকাউন্ট তো ফুল কনভার্টেবল আছে। তাহলে হলো 189টা হলো অপশান সি। 193 কোশ্চেনের নাম্বারিংগুলো মনে হচ্ছে এটা আগুপিছু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট সোর্স অফ স্টেট ট্যাক্স রেভিনিউ? এদের মধ্যে কোনটা ট্যাক্স রেভিনিউ নয়? এতে চোখে দেখেই বোঝা যাচ্ছে, একদম ব্যক্তিগত নলেজ ব্যবহার করলে বোঝে। কর্পোরেট ট্যাক্স কখনোই নয়। অপশান ডি এখানে বাদ যাবে, স্টেট ট্যাক্সের আন্ডারে আসে না। 190, আর্লি ফেজ অফ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট প্ল্যানিং এক্সপিরিয়েন্স এক্সপোর্ট লেড গ্রোথ। এক্সপোর্ট খুব হতো ভারতবর্ষে একদম শুরুর দিকে, কখনো নয়। তারপর হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন,
হ্যাঁ, ইম্পোর্ট সাবস্টিটিউশন, ভারতবর্ষে ইম্পোর্টের পরিবর্তে অন্য কিছু উৎপাদন তৈরি হয়েছে, মানে সেলফ ডেভেলপড হয়েছে, সেরকম তো হয়নি শুরুর দিকে। ম্যানেজ ফ্লোট এক্সচেঞ্জ রেট, এটা পরবর্তীকালে এসেছে, এটাতে আমরা একটু ভেবে দেখব। আর একটা হচ্ছে আমাদের একটা আছে হেফটি অ্যামাউন্ট অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিশাল ছিল, সেরকম নয়। এদের মধ্যে কারেক্ট কোনটা? আর্লি ফেজ অফ দ্য ইন্ডিয়ান ডেভেলপমেন্ট প্ল্যানিং এক্সপিরিয়েন্স, একদম শুরুর দিকে এক্সপোর্ট লেট সে এক্সপিরিয়েন্স করেনি। ইম্পোর্ট সাবস্টিটিউশন হ্যাঁ করতো, ইম্পোর্টই বেশি করতো। ম্যানেজ ফ্লোট ওটা একটু পরে এসেছে। হেফটি অ্যামাউন্ট অফ ফরেন রিজার্ভ অতিরিক্ত ছিল না। অপশানগুলো এরকমই, একটু চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় এটা অপশান সিটা নেওয়া যেতে পারে, অপশান সি। তাও তোমরা একবার দেখে নেবে অপশানটা, আমার দেখে মনে হচ্ছে অপশান সি, কারণ বাকি অপশানগুলো সব ঠিকই লাগছে। এক্সপোর্ট লেট গ্রোথ হয়নি ভারতবর্ষে তখনও। ইম্পোর্ট সাবস্টিটিউশন, ইম্পোর্টের পরিবর্তে কিছু ব্যবহার, তখন দেশে সেলফ ডেভেলপড হয়ে ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে, সেরকমও নয়। তারপর যে ম্যানেজ ফ্লোট, এইটা একটু পরে এলেও হ্যাঁ এটাও তাও কনসিডার। হেফটি মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কখনও অত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল না। তাহলে অপশান সিটা হচ্ছে অ্যান্সার। 190 আমি সি করলাম, তোমাদের যদি অন্য কিছু মনে হয় তোমরা একটু দেখে নেবে, বা তোমাদের যে স্যার আছে বা বই যে গাইডেন্স আছে, তো গাইডেন্স অবশ্যই তোমরা এটা ম্যানেজ করবে বা দেখে নেবে। 190 হলো। 191 সুখময় চক্রবর্তী ইজ ফেমাস ফর, সুখময় চক্রবর্তী কিসের জন্য ফেমাস ছিল? তিনি যে রিফর্মের সঙ্গে যুক্ত ছিলেন, মনিটারি সিস্টেম রিফর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সুখময় চক্রবর্তী কমিটি। 194 উনাস লোকাল সেলফ গভর্নমেন্ট, এটাকে আর কি দেখার আছে? ইন্ডিয়াস ফোর্থ প্ল্যান কুড নট বি লঞ্চ অন টাইম। আর একটা কারণ ছিল, এখানে অপশানগুলো তোমরা দেখো, আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে ড্রাফট বা খরা। তাই এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 192 হোয়াট ইজ দ্য আনাদার নেম গিভেন টু আউটসোর্সিং? আউটসোর্সিংয়ের আলাদা কী নাম আছে? তোমরা একটু পজ করো, বিষয়টা দেখো। তোমাদের ডাম্পিং তো একদমই নয়, আউটসোর্সিং ডাম্পিং একদমই, এটা ভীষণ আলাদা একটা কনসেপ্ট। মাল্টিল্যাটারালিজম, সেটা হবে না, দুটি বাদ চলে গেল। এবার আউটসোর্সিং আর মার্সেন্টাইলিজম, এই দুটি বিষয়ের মধ্যে একটু কনফিউশন হবে, তবে আসল বা প্রকৃত উত্তরটা হবে মার্সেন্টাইলাইজেশন, এইটাই হবে উত্তর। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আমার মনে আছে উত্তরটা এই কারণেই, কারণ হচ্ছে আমি পরীক্ষাতে অপশান সি করেছিলাম, সেই কারণে আমার উত্তর যেহেতু ভুল করেছিলাম সেদিন আমার মনে আছে। 197 বলছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট অ্যাজ এ ব্যাঙ্কার্স ব্যাঙ্ক ইন দ্য সেন্স অফ, আমরা তো সকলেই জানি ব্যাঙ্কার্স ব্যাঙ্ক হচ্ছে আরবিআই, এবং সেটা কী জন্য হয় সেটাই আমরা জিজ্ঞাসা করছি। শিডিউল ব্যাঙ্ক ক্যান বি বড় ফ্রম আরবিআই ইন টাইম অফ, যখন তার দরকার হবে সে চায়, একদম ঠিক কথা। আরবিআই ফিক্স দ্য কন্ডিশন অফ ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট হুইচ শিডিউল ব্যাঙ্ক হ্যাভ টু মেনটেন বা ফলো, হ্যাঁ এটাও করে থাকে। না, এটা ব্যাপারটা কি, এটা করে থাকে, কিন্তু হয়তো স্টেটমেন্টগুলো ঠিক। আমাদের এখানে আরবিআই যখন দরকার, শিডিউল ব্যাঙ্কগুলো যখন টাকার দরকার হবে বা অর্থের দরকার হবে, তারা সরাসরি আরবিআইয়ের কাছ থেকে চাইতে পারে, এই কারণে ব্যাঙ্কার্স ব্যাঙ্ক বলা হয়। তাহলে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাই এতগুলো অপশানগুলো পড়ে টাইম ওয়েস্ট করবো, তোমরা পজ করে কোশ্চেনটাকে পড়ে নেবে, আমি ওয়ান লাইনের মতন করে তোমাদের বলে দিলাম। Prior to 1991, RBI regulated রিজার্ভ মানি, ন্যারো মানি, ব্রড মানি, আরবিট্রেজ। এটা 1991 আগে ভারতবর্ষে কীভাবে হতো, আরবিআই কীভাবে টাকা পয়সা ম্যানেজ করতো? এটা হচ্ছে M0 দ্বারা বা রিজার্ভ মানি দ্বারা। ঠিক আছে, M0 বা রিজার্ভ মানি। আমরা রিজার্ভ মানিকে আমরা তো আগেই বলেছি, এটাকে হাই পাওয়ার্ড মানি বলা হয়, এটাকে হাই পাওয়ার্ড মানি বলা হয়ে থাকে। 198 অপশান হচ্ছে এ। 199 দ্য ইন্ডিপেন্ডেন্ট
India's serious effort to alleviate poverty began with the famous slogan গরিবি হটাও। তাহলে অপশান বি, এটা ভাবার কিছু নেই। স্ট্যাগনেশন refers to a situation which is characterized by হাই ইনফ্লেশন, একই সাথে আনএমপ্লয়মেন্ট। এখানে ডিফ্লেশন তো নয়, তাহলে একটা বাদ গেল। ইনফ্লেশন, রাইজিং এমপ্লয়মেন্ট তো হয় না। ইনফ্লেশন, রাইজিং আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন দুটোই হচ্ছে, তাহলে অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। বাস হয়ে গেল 100টা কোশ্চেন আমরা রিভিশন করলাম। আমরা পরবর্তীকালে চেষ্টা করব বেশ কয়েকটি বিশেষ সাবজেক্টের উপর অধিক গুরুত্ব সহকারে কোশ্চেন সলভ করা। সেরকম হলে লাইভেও আমি কোশ্চেন নিয়ে আসতে পারি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমার ইনফ্রাস্ট্রাকচার ভীষণ অল্প বা লিমিটেড, সেই হিসেবেই আমি ব্যবস্থা করব। চেষ্টা করি ভূগোল, ইকোনমিক্স এই দুটি সাবজেক্টের উপর বিশেষ গুরুত্ব থাকবে, অন্যান্য সাবজেক্টগুলোও থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। দেখা যাক কতটা কী করা যায়। ধন্যবাদ সবাইকে, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।